আকাশ আহমেদ এবার শব্দ করে হাসলেন। হাসতে হাসতে বললেন, আমার কাছে জীবন একটা উপভোগ্যর জিনিস। একটা ছেলে জেনারেলি 27-28 বছর পর্যন্ত লাইফটাকে নিজের মতো এনজয় করতে পারে। সেখানে একটা মেয়ে 16 বছরে পা দিলেই আমরা ভাবি মেয়ে বড় হয়ে গেছে। 17 হতেই বিয়ের চিন্তা করি। ইন্টারমিডিয়েট পাস করতে করতেই বিয়ে দেই। একটা মেয়ে ইন্টার পাস করার পর মাত্র জীবনকে বুঝতে শেখে। তাকে অন্তত কয়েকটা দিন নিজের জীবনটাকে উপভোগ করতে দেওয়া উচিত, তাই না? বিয়ে তো একদিন দিতেই হবে। 2-1 বছর সে থাকুক না তার মতো, বই পড়ুক, ট্রাভেল করুক, গ্রাজুয়েট হোক, চাকরি নিক, 2 দিন আয়েশ করে নিজের টাকায় শপিং টপিং করুক, ঘোরাফেরা করুক, তারপর বিয়ে দিলে ক্ষতি কি? মেঘালয় বাবার কাছে এগিয়ে গিয়ে হাতটা ধরে বলল, স্যালুট ইউ আব্বু। সব বাবারা যদি তোমার মতো ভাবতো। আহা, সব বাবাকে আমার সাথে কম্পেয়ার করছিস কেন? সব বাবারা বলবে মেয়েকে ঘরে বন্দি করে রাখো, এত কিসের ঘোরাঘুরি, বিয়ে হলে জামাইয়ের সাথে ঘুরবে। আমি তো সবার থেকে আলাদা। মেঘালয় ও মিশুও হেসে উঠল বাবার কথা শুনে। মিশু নিঃসংকোচে বলল, সত্যি আপনি আলাদা। আমি কি তোর আঙ্কেল? মিশু ভেবাচিকা খেয়ে তাকালো। আকাশ আহমেদ বললেন, বাক্যের শেষে বাবা শব্দটা যোগ করিস না কেন? মিশু মুচকি হেসে বলল, আমি তো আপনাকে বাবা বলবো না, আমিও আব্বু বলে ডাকবো। তোর আম্মু আবার মাইন্ড করবে না তো? মেঘালয় ও মিশু মুখ টিপে হাসল। হাসপাতালের বেডে শুয়েও মানুষটা কি সুন্দর করে হাসছে। এরকম হাসি দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। ইচ্ছে করে মুগ্ধ হয়ে শুধু দেখতেই থাকি। মিশু বলল, আপনি অনেক ভালো বাবা। বাবারা সব সময় ভালোই হয় রে মা। প্রত্যেক মেয়ের কাছেই তার বাবা রাজকন্যা। সরি, ভুল বললাম, প্রত্যেক বাবার কাছেই তার মেয়ে রাজকন্যা। দুজনেই হেসে উঠল। বাবা হাসি থামিয়ে বললেন, হাসি হচ্ছে সর্বরোগের মহৌষধ, এজন্য বেশি বেশি হাসবা। হাসতে হাসতে আজকে হাটের বাপের নামও ভুলিয়ে দিব। সে যে অ্যাটাক হয়েছিল সেটাও ভুলে যাবে। মিশু মুচকি হেসে বলল, আমি প্রচন্ড ভয়ে ছিলাম, এখন অনেক হালকা লাগছে। এই তো এমনিতেও হালকা, নয়তো কি আর মেঘালয় কোলে নিয়ে খেতে রাইল দিয়ে হাঁটতে পারে? মিশু লজ্জা পেয়ে হাসলো। সাংঘাতিক রকমের রসিক মানুষ তো। অথচ কি ভয়টাই না পেয়েছিল মিশু। মেঘালয় আরেকবার মিশুর দিকে তাকিয়ে চোখ টিপ মারল। আকাশ আহমেদ মিশুকে কাছে ডেকে নিয়ে জিজ্ঞেস করলেন, বাসায় কে কে আছে? আব্বু আম্মু আর ছোট বোন। তোর কয়টা আব্বু? ওহো। মিশু না হেসে পারল না, হাসি থামিয়ে বলল, আপনি অনেক দুষ্টু। আরে মা, হাটের বাপের নাম ভুলিয়ে দিচ্ছি হেসে হেসে। হাসলে হাট পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তুই কি একটা গল্প শুনিসনি? কি গল্প আব্বু? আকাশ আহমেদ বললেন, এক লোক মৃত্যু শয্যায় চলে গিয়েছিল। সবাই ধরে নিয়েছিল সে আর বাঁচবে না, কিন্তু তার মনোবল ছিল অনেক বেশি। সে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে একটা বাড়িতে চলে গেল। জগতের সবচেয়ে হাসির হাসির গল্প, কমেডির মুভি দেখে প্রচুর হাসতে লাগলো। দিনের অধিকাংশ সময় সে হাসতে হাসতে এক সময় সুস্থ হয়ে গেল। মনোবলের সাথে হাস্যস্য খুব কাজে দেয়, বুঝলি? মিশু মুগ্ধ হয়ে বলল, সত্যি? তারপর সে বেঁচে গেল? তাহলে কি সুস্থ হয়ে মরে গেল নাকি? মিশু ও মেঘালয় দুজনেই হেসে উঠল। হাসি থামার পর বাবা বললেন, তো ইয়াং ম্যান, হানিমুন কেমন হলো? মিশু লজ্জায় মাথা নামিয়ে নিল। মেঘালয় বলল, একদমই ভালো না, আরেকবার হানিমুনে যাব। টাকা কি তোর বাপে দেবে? বাপ ছাড়া আর কে দেবে? বাপের টাকায় হানিমুন করতে লজ্জা করে না? কাল থেকে অফিসে বসবি। ঠিক আছে, তাহলে আজকে হানিমুন ছেড়ে আসি। বাপের সাথে ইয়ার কি করো বেটা? বাপকে বেটা বলে একটা কথা আছে না? আকাশ আহমেদ হেসে বললেন, আমি আজকেই বাসায় যেতে চাই, আর মিশুর বাপকেও আজকে চলে আসতে বলো। সবকিছু ফাইনাল কথা বলতে চাই। উনি এসে মিশুকে নিয়ে যাবেন। মেঘালয় ও মিশু একে অপরের দিকে তাকালো। মুখটা ধক করে উঠল মিশুর। নিয়ে যাবেন মানে? হঠাৎ এই কথা কেন বললেন বাবা? মুখটা করুণ করে তাকিয়ে রইল মিশু। বাবা বললেন, আরে তোমরা এত পেঁচার মতো মুখ করে বসে আছো কেন? মিশুর বাবা এসে বিয়ের তারিখ ফাইনাল করে যাবেন, আর আমরা গাড়ি নিয়ে গিয়ে রংপুর থেকে আয়োজন করে নতুন বউ নিয়ে আসবো। হাসি ফুটে উঠল মেঘালয় ও মিশুর মুখে। মেঘালয় মুচকি হেসে বাবাকে জড়িয়ে ধরে বলল, তুমি একটা ভালোবাসা, তাদের বাসা চলো তো। ওকে, যাচ্ছি। এবার বলো তো, অয়ন্তিকা মেয়েটার কি হবে? ও না হয় অপরাধী গান গাইবে।
বাবা প্রকুচকে জিজ্ঞেস করলেন। কেন রে, গোপনে কিছু করেছিস নাকি? আব্বু, হেসে উঠলেন বাবা। মিশুও হাসলো। বাবা ওঠার চেষ্টা করে বললেন, একটু ওয়াশরুমে যাব। মেঘালয় বাবাকে ধরে উঠিয়ে দিয়ে বলল, একটু কেন, পুরোটাই যাও। আমি একাই পারবো। তবুও মেঘালয় হাত দিয়ে ধরে বাবাকে উঠতে সাহায্য করলো। বেড থেকে নামিয়ে বাথরুমের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেই বাবা বলে দিলেন উনি একাই যেতে পারবেন। বাবাকে ছেড়ে দিয়ে মেঘালয় মিশুর কাছে এসে বলল। দারুণ একটা বাবা না আমার। বাবা বাথরুমে যেতে যেতে বললেন, দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিস বাবা। বলেই হেসে উঠলেন। মিশু লজ্জা পেয়ে মেঘালয়কে বলল, এত দুষ্টু কেন উনি? আমার বাবা তো, কিংবা আমি বাবার জিন পেয়ে এতটা দুষ্ট হয়েছে। কথাটা বলতে বলতে মেঘালয় মিশুকে বুকে টেনে নিয়ে বলল, কি পরিমাণ টেনশনে কাটিয়েছে এই 2 দিন। আজকে রাতে কিন্তু রেডি থেকো মিস ফুলটসি। আব্বু এলে তো আমাকে নিয়ে যাবে। কতদিন লাগবে বিয়ের প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে? 10 দিন তো লাগবে। 10টা দিন দূরে থাকবো, ফোনে ফোনে প্রেম করতে হবে। এত দূর তো হুট করে চলে যেতেও পারবো না। এই ছাড়ো, আব্বু চলে আসবে। ঠিক আছে, এখন ছাড়ছে, কিন্তু কি বলেছি মনে থাকে যেন। আজকে তোমার খবরই আছে। মিশু শিউরে উঠে বলল। ছাড়ো তো। মেঘালয় ওকে ছেড়ে দিয়ে ভদ্র ছেলের মতো সোজা হয়ে দাঁড়িয়ে রইল। বড্ড সুখ সুখ অনুভূত হচ্ছে। এত এত দুশ্চিন্তার পর সুখের আভাস পাওয়া যাচ্ছে। মেয়েটার জীবনে একটার পর একটা দুর্ভোগ। এখন যদি একটু সুখের মুখ দেখে, মিশুকে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে হিসেবে দেখতে চায় মেঘালয়। রাত নেমেছে অনেকক্ষণ আগেই। মিশু সদ্য শ্বশুর বাড়িতে এসেছে। বাড়ি দেখেই হতবাক হয়ে গেছে ও। মেঘালয়ের রুমটা একেবারে ওর স্বপ্নের চেয়েও সুন্দর। এরকম একটা ঘর ওর হবে ভাবতেও পারেনি কখনো। ঘরে সব কিছুতেই এক ধরনের শুভ্রতা ছেয়ে আছে। মনটা না চাইতেও ভালো হয়ে যায়। প্রশান্তিতে ছেয়ে যায় ভেতরটা। আর বিছানা দেখেই মনে হয় শুয়ে পড়লেই ঘুমের চোখ বুজে আসবে। বিছানায় শুয়ে শুয়ে মিশু মেঘালয়ের দিকে তাকিয়ে আছে। মেঘালয় সোফার উপর বসে ল্যাপটপ কোলে বসিয়ে কি যেন করছে। গভীর মনোযোগ দিয়ে ভাবছে কিছু একটা নিয়ে। মিশু বিছানা থেকে উঠে ধীরে ধীরে এগিয়ে এলো মেঘালয়ের কাছে। পাশে বসে বলল, কি করছেন? একটা ইম্পর্টেন্ট কাজ করছে, একটু অপেক্ষা করো। মিশু কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আজকে মেঘালয়ের কাজ শেষ করতে করতে অনেক দেরি হয়ে যাবে হয়তো। হতাশ হয়ে উঠতে যাবে এমন সময় মেঘালয় ওর হাত টেনে ধরে বলল। মন খারাপ করো না, কাজটা শেষ করে আসছে। মিশু মুচকি হেসে বলল। মন খারাপ করিনি, আপনি কাজ শেষ করেই আসুন। মিশু ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। শহরটাকে অদ্ভুত সুন্দর লাগছে এখান থেকে দেখতে। কত মোহময়ী একটা রূপ আছে এই শহরের। চেনা শহরটাকেও রাত্রিবেলা কেমন যেন অচেনা লাগে। মুগ্ধ হয়ে অনেকক্ষণ তাকিয়ে রইল মিশু। মেঘালয়ের কাজ কি এখনো শেষ হয়নি? তখন তো খুব করে বলেছিল আজ রাতে তোমার খবরই যাচ্ছে। তাহলে এখন আবার কি হলো? এরপর আবার নিজেকেই নিজে সান্ত্বনা দিয়ে বলল। আচ্ছা, কাজ করছে যখন করুক। হঠাৎ মেঘালয় ডেকে বলল। কলেজটা ফোনে। মিশু একটু অবাকই হলো। মেঘালয় কি পারতো না ফোনটা নিয়ে ব্যালকনিতে এসে দাঁড়াতে? কাজের প্রতি খুব মনোযোগী ছেলেটা, সেটা বোঝাই যাচ্ছে। মিশুর মন খারাপ হলেও রুমে এসে ফোন রিসিভ করলো। বাবা ফোন করেছে। ও রিসিভ করে বলল। ঘুমাওনি? ঘুম আসছে না মা, আমি কাল সকালে বাসে উঠবো, ব্যাগ গুছিয়ে রেখেছি। মিশু কি যেন ভেবে বলল। আব্বু তুমি আরো কয়েকদিন পর এসো। বাবা অবাক হয়ে জানতে চাইলেন। কেন? মিশু ফোন নিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো। বলল, আমাকে 2 দিন এদের সাথে একাকী মিশতে দাও। আমি দেখতে চাই সবাই আমার সাথে কেমন আচরণ করে। তুমি কয়েকদিন পর আসো। ঠিক আছে মা, কিন্তু তোর শ্বশুরকে কি বলবো? আমি বলে দিব আম্মুর শরীরটা একটু খারাপ, তাই তুমি 2 দিন পরে আসবে। তুই যা ভালো মনে করিস। রাতে খেয়েছিস মামুনি? হ্যাঁ, তুমি? হ্যাঁ রে মা, তোর কি মন খারাপ? মিশু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। না আব্বু, কথা বলবো, ঘুম পেয়েছে আমার। ফোন কেটে দিয়ে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল মিশু। মেঘালয়কে ছাড়া একটা মুহূর্তও ভালো লাগে না ওর। তাহলে কি ধীরে ধীরে মেঘালয়ের প্রতি এক ধরনের মায়া তৈরি হচ্ছে? মায়া জিনিসটা বড্ড অদ্ভুত। কিভাবে কখন কার প্রতি জন্মে যায় বোঝাই যায় না। এমন সময় মেঘালয় এসে আচমকা কোলে তুলে নিল মিশুকে। রুমে এসে আলতো করে বিছানায় শুয়ে দিল। মেঘালয়ের চোখের দিকে তাকিয়ে মিশু শিউরে উঠে 2 হাতে খামচে ধরল মেঘালয়ের শার্ট। মেঘালয় নিচু হয়ে এসে মিশুর কপালে আলতো করে চুমু এঁকে দিয়ে বলল। আমার বউটা একটু বেশি মিষ্টি দেখতে। কি বলেছে মনে আছে তো?
মিশু চোখে চোখে প্রশ্ন ছুড়ে দিল। কি? মেঘালয় বলল। আমার বউকে আমার মতো হতে হবে। মিশু চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। মেঘালয় আরো কাছে এসে ওর গলায় মুখ গুজে দিল। চোখ বন্ধ করে ফেলল মিশু। চোখের কোণা দিয়ে জল গড়িয়ে পড়ল দুফোঁটা। এটা কিসের কান্না বুঝতে পারল না ও। হয়তো সুখের কিংবা অচেনা কোনো যন্ত্রণার। 4 দিন কেটে গেছে। মিশুর বাবা এসেছেন। আগামীকাল ফ্লাইটে চলে যাবেন মিশুকে নিয়ে। বিয়ের তারিখ ঠিক করা হয়েছে 15 দিন পর। আয়োজন করতে একটু সময় তো লাগবেই। মিশুর মনটা আজ একটু বেশিই খারাপ, চলে যাওয়ার কারণে নয়। মন খারাপ অন্য একটা কারণে। বিয়ের পর থেকে এই কয়েকদিন মেঘালয় ওর শরীরটাকে ইচ্ছামতো কেটেছে। এমনকি মিশুও অনেক নতুন কিছু অধ্যায় আবিষ্কার করেছে মেঘালয়ের সম্পর্কে। এখনও ছেলেদের সম্পর্কে অনেক অজানা তথ্য জানে, যা আগে জানা ছিল না। প্রতিটা রাতেই নতুনভাবে একটা অন্যরকম জগতে ঘুরিয়ে আনে মেঘালয়। হঠাৎ করেই মিশু বড় হয়ে যাচ্ছে এরকম অনুভব করছে। দাম্পত্য জীবনে সুখী হওয়ার ব্যাপারে যে কেউ জিজ্ঞেস করলে মিশু নিঃসন্দেহে বলবে সে অনেক সুখী মেয়ে। কিন্তু মিশু কিছুতেই শান্তি পাচ্ছে না। একটা শূন্যতায় ভুগছে সবসময়। এটা কিসের শূন্যতা? আকাশ আহমেদের আচরণ, ভালোবাসা, কেয়ারনেস সবকিছুই একজন মেয়ের সত্যিকার বাবার মতন। মাও নিজের মেয়ের মতোই গ্রহণ করেছেন মিশুকে। মনি যতক্ষণ বাসে থাকে সবসময় চেষ্টা করে মিশুকে গল্পে ব্যস্ত রাখার। স্মার্টনেসের নতুন কিছু সংজ্ঞা মনির কাছেই জেনে ফেলেছে মিশু। কিন্তু তবুও কিসের যেন শূন্যতা। মিশু অনেক ভেবে যে জিনিসটা সবার আগে উপলব্ধি করলো সেটা গভীরভাবে ভাবতে গেলে চোখে জল এসে যাবে। তবুও ভাবতে হলো মিশুকে। সবচেয়ে কঠিন সত্য হলো মেঘালয় নিজের দায়িত্ব খুব কঠোরভাবে পালন করলেও এখনও ওদের দুজনের মধ্যে যে সম্পর্ক সেটা শুধুই একজন স্বামী স্ত্রীর সম্পর্ক। যেখানে দায়িত্ববোধ আছে, বিশ্বাস আছে, সম্পর্ক আছে, কিন্তু ভালোবাসার মতো ভালোবাসাটা নেই। মিশু ছোটবেলা থেকেই সবসময় চেয়েছিল কেউ ওকে পাগলের মতো ভালোবাসুক, কিন্তু মেঘালয় এখনও ওকে সেভাবে ভালোবাসছে না। তাহলে কি মেঘালয়ের মাঝে এখনও ওর প্রতি ভালোবাসা তৈরি হয়নি? মিশু খুব গভীরভাবে ভাবছে। এই কয়েকদিন ধরেই ও বুঝতে পেরেছে এই শূন্যতাটুকু সবসময় ঘিরে রাখে ওকে। মেঘালয় দায়িত্ববোধ সম্পর্কে অত্যাধিক সচেতন থাকলেও মন থেকে ভালোবাসছে না। মন থেকে গ্রহণ করতে পারেনি কি তবে? এই একটা প্রশ্নই মাথায় ঘুরপাক খেতে লাগলো মিশুর। অনেক সময় এমন হয় যে দিনের পর দিন হাসি মুখে সংসার চালিয়ে যায় ঠিকই, কিন্তু সব কিছুর আড়ালে ভালোবাসার একটু ফাঁকফোকর থেকেই যায়। কক্সবাজারে গিয়ে অনেক কেয়ারনেস দেখালেও এখন কেবলই মনে হয় মেঘালয় নিজের দায়িত্ববোধটুকুই মন দিয়ে পালন করে। কিন্তু ভালোবাসা, প্রত্যেকটা মনই যে ভালোবাসার কাঙ্গাল, কেউ স্বীকার করে আর কেউ করে না। মেঘালয় রুমে এসে মিশুকে এভাবে মনমরা হয়ে ভাবতে দেখে বলল। তুমি কি কোনো কিছু নিয়ে আপসেট? মিশু মাথা ঝাঁকিয়ে বলল, না। দেখে আপসেট মনে হচ্ছে। কিছু লাগবে? হ্যাঁ। কি লাগবে বলো, কিছু দরকার হলে অবশ্যই আমাকে বলবা। মিশু চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলল। ভালোবাসা। চমকে উঠল মেঘালয়। চোখ নামিয়ে নিয়ে অন্যদিকে তাকালো। নিজেরই কেমন যেন লাগছে। সত্যি মেঘালয় এখনো মিশুকে মন থেকে ভালোবাসতে পারেনি। দিনের পর দিন একই ঘরে থাকছে, একসাথে সব কাজই করছে, কিন্তু প্রিয়জনের প্রতি যেরকম আলাদা একটা টান থাকে সেটা এখনো মিশুর প্রতি হয়নি ওর। মেঘালয় নিজেই এটা স্বীকার করে। মিশুর প্রতি মন থেকে আকর্ষণ অনুভব করে না ও। যেটা অনুভব করে সেটা শুধু শারীরিক আকর্ষণ। এটাই কি হবার কথা ছিল? দুজনেই নিশ্চুপ হয়ে মেঝের দিকে চেয়ে আছে। কেউই মুখে কিছু বলছে না, কিন্তু একজন ঠিকই বুঝতে পারছে আরেকজন কি ভাবছে। দৈহিক আকর্ষণ কয়েকদিন পর আর থাকবে না। দায়িত্ববোধ থেকেই হয়তো সংসার থেকে যাবে। দিনের পর দিন একসাথে থাকা হবে, রাতের পর রাত একই বিছানায় ঘুমানো হবে, কিন্তু আত্মার জন্য আত্মার ছটফটানি অনুভব করাটা যে একান্তই জরুরি। একসাথে চলতে চলতে কি সেটা হয়ে যাবে? যদি না হয় তাহলে দুজনে সুখী হবে কি করে? কেউ কথা বলছে না। মিশুই প্রথমে বলল। অনেক বিয়ের ক্ষেত্রেই তো পাত্রপাত্রীর কখনো কথাও হয় না বিয়ের আগে, শুধু একজন আরেকজনকে দেখে। বাবা মায়ের পছন্দে বিয়ে করে একজন অচেনা মানুষকে মেনে নিতে হয়। আমাদের বিয়েটা তো সেরকম ছিল না। আমাদের পরিবারও চায়নি আমাদের বিয়ে হোক, আমরাও চাইনি বিয়ে করতে। হুট করেই প্রকৃতি আমাদের এক করে দিয়েছে। কিন্তু প্রকৃতি আমাদের মাঝে ভালোবাসার বন্ধনটা কতটুকু শক্ত করে দিয়েছে জানেন আপনি? মেঘালয় একটু চুপ থেকে বলল। অনেক জটিল ধাঁধে ফেলেছ। আমি কখনো মিথ্যে বলতে পারি না, তাই খারাপ লাগলেও সত্যিটা বলছি। আমি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার প্রিয়জনকে যতটা ভালোবাসার কথা ছিল
এখনো ততটা বাঁচতে পারিনি। মিশুর খুব খারাপ লাগলো কথাটা শুনতে, কিন্তু মেঘালয়ের সততা দেখে ভালো লাগছে। কথাটা একদমই সত্যি। ধীরে ধীরে মিশুর মাঝে এক ধরনের শূন্যতা কাজ করতে আরম্ভ করেছে। একটা সময় এটা বেড়েও যেতে পারে। বাড়তে বাড়তে যদি সম্পর্কটাই নষ্ট হয়ে যায়। মিশু একটু ভেবে বলল, আমি তো কাল সকালেই চলেই যাব। এরপর অনেক দিন দেখা হবে না। মেঘালয় কাছে এসে মিশুর দিকে তাকিয়ে বলল, তুমি কি আমাকে অপরাধী ভাবছো? আমি যথাসাধ্য চেষ্টা করেছি তোমাকে মানিয়ে নেওয়ার। মানিয়ে নেওয়া আর ভালোবাসা একদমই আলাদা জিনিস। আমি একটা কথা ভাবছি। কি? মিশু বলল, বিয়ে আরো 15 দিন পর। 15 দিন আমরা দূরে থাকব, কিন্তু আমরা সময় নেব 10 দিন। মেঘালয় অবাক হয়ে বলল। 10 দিন মানে? কিসের 10 দিন? মিশু বলল, এই 10 দিন আমাদের যোগাযোগ থাকবে না। এর মধ্যে যদি আমাদের দুজনেরই মনে হয় আমরা একে অপরকে ভালোবাসি, যদি মন থেকে ফিল করতে পারি, তবেই আমি আসব। আর যদি আমাদের মনে হয় মন থেকে ফিলিংস আসছে না, তাহলে বিয়েটা ক্যান্সেল করে দিব। অর্থাৎ আমি আর এই বাড়িতে আসব না, আমরা আলাদা হয়ে যাব। মেঘালয় চমকে উঠল। আলাদা হয়ে যাব কথাটা শুনেই বুকটা দুমড়ে মুচড়ে যেতে চাইল। অবাক হয়ে তাকালো মিশুর দিকে। এটা কেমন শর্ত? মিশু কি পাগল হয়ে গেল নাকি? মিশু বলল, এই কয়েকদিনে আমরা দুজন দুজনকে এতটাই কাছে পেয়েছি যে এতটুকু দূরত্ব ছিল না। কিন্তু দৈহিক আকর্ষণের বাইরেও একটা টান থাকে। স্ত্রী শুধুমাত্র বিছানার সাথী নয়। আমার কোনো কিছুতেই কখনো সেটা প্রকাশ পেয়েছে? সেরকম নয়, কিন্তু চোখের দিকে তাকালে বুকটা ধক করে ওঠা, একজন আরেকজনের আত্মাকে অনুভব করা, আত্মার জন্য আত্মার ছটফটানি, সবসময় অস্থির লাগা, এক পলক না দেখলে পাগল হয়ে যাওয়া, এই জিনিসগুলোকে মিস করি আমি। মেঘালয় কিছু বলল না। অবাক হয়ে তাকিয়ে রইল মিশুর দিকে। মিশু কি যেন বলতে চেয়েও বলল না। মেঘালয় এগিয়ে এসে মিশুর কাঁধে হাত রাখল। দুজন দুদিকে তাকিয়ে রইল অবাক হয়ে। কেমন যেন লাগছে। একটা অশান্তি অনুভব করছে দুজনেই। সবকিছু পেয়েও কি যেন না পাওয়ার অতৃপ্তি গ্রাস করে ফেলেছে ক্রমশই। হঠাৎ করেই বাবা মায়ের মৃত্যুটাকে মেনে নিতে পারছে না তন্ময়। মিশুকে যেদিন ফিরিয়ে দিয়েছিল সেদিন রাতেই বাবা মা ঢাকায় ফিরছিলেন। পথে রোড অ্যাক্সিডেন্টে দুজনের মৃত্যু। 3-4 দিন প্রচণ্ড মানসিক ডিপ্রেশনে ভুগছিল তন্ময়। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছিল ওর। মিশুর সাথে প্রতারণা করার ফলশ্রুতিতে বাবা মাকে হারিয়েছে, সেটাই ভেবে ভেবে অনুশোচনায় দগ্ধ হচ্ছে। এই জন্য মিশুর পায়ে ধরে হলেও মাফ চাইতে হবে। বাবা মা ছাড়া পুরো জগৎটাই অন্ধকার হয়ে গেছে। এখন মিশুকে খুব প্রয়োজন। এই কয়েকদিন মিশুকে ভেতর থেকে অনুভব করেছে তন্ময়। অনুতপ্ত হতে হতে নিজেকে শেষ করে ফেলেছে। মিশুর সাথে দেখা করতেই হবে। বিছানায় শুয়ে শুয়ে মিশুর নিষ্পাপ মুখটা মনে করার চেষ্টা করছে ও। মেয়েটার ছোট্ট একটা মুখ, খাড়া নাক, শীতল একটা ভাব আছে চেহারায়। অনেক মায়া মিশে আছে সেই ছোট্ট মুখে। চোখের দিকে তাকালে অন্যরকম মায়া অনুভূত হয়। সেই মেয়েটাকে কেন ফিরিয়ে দিয়েছিল ও? নিজের কাছে নিজেকেই আজ ছোট ছোট লাগছে। মিশুকে দেখার জন্য প্রচণ্ড ছটফট লাগছে ওর। মিশুর নাম্বার বন্ধ। মিশুর মায়ের নাম্বারে কল দিলে ব্যস্ত বলে। নাম্বার ব্ল্যাক লিস্টে রাখা। মেসেজ পাঠিয়েও কোনো লাভ হচ্ছে না। মিশুর বাবার নাম্বারে কল দিলে কেউ রিসিভ করে না। এখন একমাত্র উপায় সরাসরি মিশুর বাসায় চলে যাওয়া। ফেসবুকে অনেক মেসেজ পাঠিয়েছে কিন্তু সিন হচ্ছে না। অনেক দিন যাবৎ মিশু অনলাইনে আসে না। মেয়েটা ঠিক আছে তো? ভেবে ভেবে মাথা খারাপ হয়ে যাচ্ছে তন্ময়ের। নিজের প্রতারণার জন্য নিজেকেই মেরে ফেলতে ইচ্ছে করছে ওর। মনে মনে ভেবে রাখলো যেভাবেই পারে আগামীকাল মিশুর বাসায় গিয়ে হাজির হবে ও। সকালের বাসেই রওনা দেবে। মিশুর সাথে দেখা করতেই হবে। মেয়েটা যেন ঠিক থাকে সেটাই মনে মনে প্রার্থনা করতে লাগলো। বিছানায় পাশাপাশি শুয়ে আছে মিশু ও মেঘালয়। মাঝখানে 1 হাত দূরত্ব। দুজনে দুদিকে কাত হয়ে শুয়ে আছে। বিয়ের পর থেকে প্রত্যেকটা রাত এই সময়ে মেঘালয়ের স্পর্শে পাগল হয়ে যেত মিশু। একটা সময় মেঘালয়ের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ত। আর আজ দুজন দুদিকে। কোনো ঝগড়া হয়নি, তর্ক হয়নি, অথচ কেউ কারোর সাথে কোনো কথা বলতে পারছে না। দুজনেরই নিজেকে ছোট ছোট লাগছে। মেঘালয় কখনো মুখে না বললেও মনে মনে চাইতো ওর জীবনসঙ্গী ওর সমান সমান হবে। মিশুর বয়সও নিতান্তই কম। মনে প্রাণে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও কেন যেন ভালোবাসাটা ঠিকমতো হয়ে উঠছে না। মন থেকে ভালোবাসতে পারছে না ওকে। 10 দিন পর কি আদৌ সম্ভব হুট করে ভালোবাসা হয়ে যাওয়া? না হলেও মিশুকে গ্রহণ করতে হবে, নয়তো অন্যায় করা হবে ওর সাথে। আবার গ্রহণ না করলেও অন্যায় হয়ে যাবে।
দুটো ব্যাপার ভেবেই মাথা এলোমেলো হয়ে যাচ্ছে মেঘালয়ের। ভালোবাসা আকস্মিকভাবে জন্ম নেয়, ইচ্ছাকৃতভাবে কাউকে ভালোবাসা যায় সেটা তো অনুরোধে ঢেকি গেলার মতো। উল্টোপাল্টা অনেক কিছু ভেবে মেঘালয় নির্ঘুম রাত পার করেছে। মিশু নীরবে চোখে জল ফেলছে। শীত লাগছে খুব। রাত বাড়ার সাথে সাথে ঠান্ডাও বাড়ছে, কিন্তু উঠে কম্বল টেনে নেওয়ার কোনো ইচ্ছেই করছে না ওর। ঠান্ডায় রীতিমতো কাঁপতে লাগলো। অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে এলো, এত শীত লাগছে কেন? মেঘালয় চমকে উঠে পাশ ফিরল। মিশু অন্য পাশে মুখ ঘুরিয়ে শুয়ে আছে। মেঘালয় নিজেই কম্বল টেনে নিয়ে মিশুর গায়ের উপরে দিয়ে দিল। নিজেও ঢুকে পড়ল কম্বলের ভেতর। মাঝখানে এখনো 1 হাত দূরত্ব। দুজনে কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। অনেক রাত অবধি শুধু একে অপরকে অনুভব করেই গেছে, সেটা কেউই জানে না। নানান আজগুবি চিন্তা ভাবনা করতে করতে ঘুমিয়ে পড়ল এক সময়। সকালবেলা ঘুম ভাঙার পর মিশু উষ্ণ স্পর্শ পেয়ে বুঝতে পারল মেঘালয়ের বুকে মাথা টেকে ঘুমাচ্ছে। এক হাতে ঝাপটে ধরে আছে মেঘালয়কে, আর সে নিজেও 2 হাতে বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছে মিশুকে। দুজনে তো মাঝখানে 1 হাত দূরত্ব রেখে ঘুমিয়েছিল। তাহলে এভাবে জড়াজড়ি করে শুয়ে পড়ল কখন? নাকি মেঘালয় টেনে নিয়েছে কাছে? প্রশ্নটা মাথায় রেখে ওঠার চেষ্টা করলো মিশু। মেঘালয় ওর বাহুতে টেনে ধরে বলল, উফ, নড়চড়া করছো কেন? কতবার বলেছে আগে বিছানা একা ফেলে উঠবা না। মিশু অবাক হয়ে চেয়ে রইল মেঘালয়ের ঘুম ঝরানো মুখটার দিকে। দেখলেই বুকটা ধুকপুক করে ওঠে। এটাকে কি মায়া বলে? কোনো এক অচেনা মায়ায় জড়িয়ে আছে দুজনে। এই মায়া থেকে কি ভালোবাসা হয়? আজকে কেন যেন মেঘালয়কে ছেড়ে যেতে একদমই ইচ্ছে করছে না। বাসায় যাওয়ার কথা ভাবতেই বুকের ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছে। মিশু মনে মনে ভাবল, আমি যে মেঘালয়কে ভালোবাসতে শুরু করেছি সেটা কি ও বুঝতে পারছে? চোখ মেলে তাকালো মেঘালয়। মিশুকে অপলকভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, উঠবে না? না ছাড়লে উঠবো কিভাবে? যদি না ছাড়ি? রংপুর যাব না। হেসে ফেলল মেঘালয়। মিশুকে আরো কাছে টেনে নিয়ে বলল, ঘুম থেকে ওঠার পর আমার বউটাকে সবচেয়ে বেশি সুন্দর লাগে। চোখে সর্ষে ফুল ফুটেছে বোধহয়। আমাদের জুটিটাকে একদমই মানায় না। মানেই না তো। চলে যাও, ছেড়ে দিলাম। মিশু বিছানার উপর বসতে বসতে বলল, আমি গাইয়া খ্যাত। গাইয়া মেয়েদের একটা ন্যাচারাল লুক থাকে। আমি হাইটে শর্ট। খাটো মেয়েদের জড়িয়ে ধরতে আরাম লাগে। খাটো মেয়েদের মাথাটা বুক এসে থাকে। শুনেছি অয়ন্তিকা অনেক লম্বা। ফেরাউনের মতো লাগে। একটা লম্বা মেয়ে দরকার। লম্বা মেয়ের একটা তাড়াতাড়ি গোছো হয়ে যায়। একটা ধবধবে ফর্সা মেয়ে দরকার। সাদা তো ব্রয়লার মুরগিও হয়। মিশু মুখ টিপে হেসে পিছনে ফিরে মেঘালয়ের দিকে তাকালো। মেঘালয় শুয়ে আছে আর ও বসে আছে। মেঘালয়ের ঠোঁটের কোণেও বাঁকা হাসির আভাস। দুজনেই হাসছে মুখ টিপে। মিশু বলল, আমি এখনো বয়সে বাচ্চা। বাচ্চাদের খুব কিউট লাগে, কোলে বসিয়ে আদর করা যায়। মিশু আবারও হাসলো মুখ টিপে। বলল, আমি কেবল ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম। একটা গ্রাজুয়েট মেয়ে দরকার। গ্রাজুয়েট মেয়েরা অত্যধিক ম্যাচিওর হয়। পিচ্ছি বোর পাগলামিগুলো ভালো লাগে। মিশু নিচু হয়ে এসে মেঘালয়ের শার্টের কলার ধরতে গিয়ে দেখলো শার্টই নেই গায়ে, খালি গায়ে শুয়েছে। মিশু চোখে চোখ রেখে বলল, আমি আপনার জন্য পারফেক্ট হয়েছে। মেঘালয় হেসে বলল, আমি সেকেন্ড হ্যান্ড মেয়ে নিব না। আমার জন্য এমন একটা লাগবে যে কখনো কারোর প্রেমে পড়েনি। মিশু রেগে উঠে যাওয়ার চেষ্টা করতেই মেঘালয় বাহু চেপে ধরে কোলের উপরে টেনে নিয়ে বলল, দুষ্টুমি করলাম তো। ছাড়ুন আমাকে, আমি চলে যাব। যদি যেতে না দিই? আমি তো সেকেন্ড হ্যান্ড। সে কি, কুমারীতে তো আমিই হরণ করেছি। তাহলে? লজ্জায় মেঘালয়ের বুকে মুখ গুজে দিল মিশু। মেঘালয় 2 হাতে ঝাপটে ধরে বলল, পাগলি, একটা রাত দুজনের থেকে দূরে থাকার চেষ্টা করে কি বুঝলে? অজান্তে যে একজন আরেকজনের প্রতি কতটা দুর্বল হয়ে পড়েছে সেটা কি বলছো? মিশু লাজুক স্বরে বলল, আপনি একটা খুব খারাপ। এই খারাপটাকে ছেড়ে থাকতে পারবা? পারবো। মেঘালয় হেসে বলল, যত বড় মুখ না তত বড় কথা। তবে কালকে তোমার কথাগুলো ভালো ছিল। অপ্রিয় সত্য কথাই বলেছি। আমাকে পাগলের মতো ভালো না বাসলে আমি থাকবো না। পাগল হলে ভালোবাসবে কিভাবে? ভালোবাসার জন্য তো আমাকে সুস্থ থাকতে হবে। আপনি সিরিয়াসলি একটা খুব খারাপ। মেঘালয় শব্দ করে হেসে উঠল। হাসি থামার পর বলল, 10 দিন যোগাযোগ থাকবে না, কিন্তু ফোন দিলে খবর আছে, এই বলে দিলাম। ঠিক আছে,
15 দিন পর সব উসুল করে নিব। এরপর কিছুক্ষণ দুজনেই শান্ত হয়ে রইল। একে অপরকে জড়িয়ে ধরে অনুভব করছে শুধু। কেমন যেন ঘোর লেগে যাচ্ছে। কিছুক্ষণ পর মিশু বলল, যদি এর মাঝে খুব করে আত্মার জন্য আত্মা ছটফট করে, বুঝতে পারবে। যদি দেখার জন্য অস্থির লাগে, ফ্লাইটে রংপুর যেতে মাত্র 59 মিনিট লাগে। মিশু চুপ করে গেল। কে বলেছে মেঘালয় ভালোবাসে না? একটা রাত কথা বন্ধ রাখতেই একে অপরকে খুব করে অনুভব করছে। মেঘালয়কে ছাড়া মিশুরও যে চলবে না, একটা মুহূর্তও চলবে না। বাসার সবার কাছের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লো বাড়ি ফেরার উদ্দেশ্যে। মেঘালয় এয়ারপোর্টে এসেছে ওদের সাথে। বাবার পাশে বসে দুজনেই শান্ত হয়ে বসেছিল, কিন্তু বুকের ভেতরটা ঠিকই ফাটছিল। দুজনই দুজনকে অনুভব করছে। মেঘালয়ের কষ্ট হচ্ছে মিশুকে ছাড়তে, আর মিশুরও কষ্ট হচ্ছে মেঘালয়কে রেখে যেতে। বারবার শুধু চোখাচোখি হচ্ছিল। শেষ চোখাচোখির সময়ে মেঘালয়ের চোখে অন্যরকম মায়া খুঁজে পেয়েছিল মিশু। খুব উৎফুল্ল মনে বাসায় ফিরল মিশু। সন্ধ্যায় কলিং বেল বেজে উঠলে দরজা খুলে বড় ধরনের ধাক্কা খেয়ে গেল। তন্ময় কেন এসেছে? আবার কোনো বিপদ ঘটাতে এসেছে সে? তন্ময়কে দেখেই ভয়ে কেঁপে উঠল মিশু। শরীরটা কাঁপতে লাগলো রীতিমতো। একদিকে পাগলের মতো ভালোবাসা, প্রতারণা, সেই রাতের ভয়াবহ ঘটনা, সবকিছু ভেবে শিউরে উঠল ও। এই কাপুরুষটাকে হঠাৎ দেখতে পেয়ে একই সাথে অনেক ধরনের অনুভূতি কাজ করছে। ডুকরে কান্না আসছে, আবার ঘৃণায় ওর গালে থাপ্পড় লাগাতে ইচ্ছে করছে। কিন্তু মিশু জানে ওটা করতে পারবে না ও। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে ওর। তন্ময় হঠাৎ একটু এগিয়ে এসে মিশুর মুখটা এক হাতে ধরতেই জ্ঞান হারিয়ে ঢলে পড়ল মিশু। তন্ময় ওকে ধরে জোরে মিশুর মাকে উদ্দেশ্য করে আন্টি আন্টি বলে ডাকতে শুরু করে দিল। মা ছুটে এসে মেয়েকে এভাবে পড়ে থাকতে দেখে আঁতকে উঠলেন। উনি এসে মিশুকে ধরার চেষ্টা করার আগেই তন্ময় ওকে কোলে নিয়ে পাশের রুমে চলে গেল। আন্টি পিছু পিছু ছুটতে ছুটতে বললেন। তন্ময় মিশুকে বিছানায় শুয়ে দিয়ে বলল, আন্টি, আমি তন্ময়। মা নিজেও শিউরে উঠলেন নাম শুনে। এই মুহূর্তে বাসায় ওনার স্বামীও নেই। এই ছেলেটার জন্য একটার পর একটা দুর্ঘটনা ঘটে গেছে। মান সম্মান ধুলোয় মিশে যাওয়ার উপক্রম হয়েছিল। সমস্ত ঘটনার উৎস এই তন্ময় থেকেই। আর সে এখন সামনে দাঁড়িয়ে আবার মিশুকে ছুঁয়েও দেখেছে। খুন করে ফেলতে ইচ্ছে করছে। আন্টি রাগ সামলে নিয়ে বিছানায় গিয়ে বসে মিশুর নাম ধরে ডাকতে লাগলেন। তন্ময় বলল, একটু পানি আনুন আন্টি, ওর কিছু হয়নি। তন্ময় পাশেই টেবিলের উপর রাখা গ্লাস থেকে কিছু পানি ছিটিয়ে দিল মিশুর মুখে। আন্টি মিশুর হাতের তলা ও পায়ের তলা মালিশ করছেন। মিতু এসে তন্ময়কে দেখেই আঁতকে উঠল। তন্ময়ের ছবি দেখেছিল ও। মিতুও প্রচণ্ড ভয় পেয়ে গেছে। তন্ময় মিশুর পাশে বসে বারবার ডাকতে লাগলো, মিশু। খানিক বাদেই চোখ মেলল মিশু, কিন্তু চোখ মেলে সামনে তন্ময়ের মুখ দেখেই ভয়ে আড়ষ্ট হয়ে গেল। মনে পড়ে গেল সেই ভয়াবহ রাতের কথা। একটা ভয়ঙ্কর মুখ সামনে এগিয়ে আসছিল। তার হিংস্র থাবা ক্রাশ করে ফেলতে চাইছিল মিশুর কোমল দেহটা। মিশু শিউরে উঠে চিৎকার করে উঠল। তার পরপরই পাশে রাখা বালিশটা নিয়ে নিজের মুখে চাপা দিয়ে বলল, ওকে চলে যেতে বলো। সামনে থাকলে বটি দিয়ে ওর মাথাটা কেটে ফেলবো আমি। চলে যেতে বলো ওকে। তন্ময় বলল, মেরে ফেলো আমাকে, তবুও প্লিজ চলে যেতে বলো না। আমি তোমার কাছে মাফ চাইতে এসেছি। তন্ময়ের গলাটা যেন বিষের মতো বিচ্ছে। মিশু দু হাতে কান চেপে ধরে বলল, ওকে চলে যেতে বলো কেউ, প্লিজ বলো। আমি ওর মুখ দেখতে চাই না, ওর গলাও শুনতে চাই না। আমার শরীর খারাপ লাগছে, প্লিজ ওকে চলে যেতে বলো। কেঁদে ফেলল মিশু। মিশুর মা তন্ময়ের হাত ধরে টেনে এনে দরজায় দাঁড় করিয়ে বলল। তন্ময় মেঝের দিকে তাকিয়ে বলল, জানি আমার মাও আমাকে হয়তো ক্ষমা করবে না, অভিমান করে চলে গেছে। সেজন্য মিশুর কাছে ক্ষমা চাইতে এসেছি। আন্টি, মিশু যেদিন চলে আসে সেদিন রাতেই আমার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যায়। মা অনেকক্ষণ কিছু বলতে পারলেন না। নিশ্চুপ হয়ে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন। তন্ময় অবাক হয়ে বলল, বিয়ে মানে? আন্টি আর কিছুই বলার সুযোগ দিলেন না। তন্ময়ের হাত ধরে বাইরে বের করে দিয়ে বললেন, আন্টি, ওকে বলেন না আমাকে খুন করতে, তাহলে শান্তি নিয়ে মরতে পারবো। কথাটা বলেই আন্টি তন্ময়ের সামনে থেকে চলে গেলেন। মিতুকে বলে দিলেন দরজা লাগিয়ে দেওয়ার জন্য। তন্ময় দরজার বাইরে দাঁড়িয়ে কেঁদেই ফেলল। খুনি শব্দটা যেন বাবা মায়ের মৃত্যুটাকেই ইঙ্গিত করে বলা। কথাটা শুনে আর কান্না ধরে রাখতে পারল না ও। মাকে বড্ড মনে পড়ছে, আর মায়ের আত্মাও দূর থেকে দেখবে আর কাঁদবে ছেলেকে মানুষ করতে পারেনি ভেবে।
মা কি ক্ষমা করবে? মায়ের থেকে ক্ষমা চাইতে হলে আগে মিশুর কাছে ক্ষমা চাইতে হবে। মিশু ক্ষমা না করলে কেউ করবে না, মায়ের আত্মাও শান্তি পাবে না। অনুশোচনায় দগ্ধ হচ্ছে তন্ময়। মিতু এসে দরজা লাগিয়ে দিল। মিতুকে জিজ্ঞেস করলো সত্যি মিশুর বিয়ে হয়েছে কিনা, কিন্তু মিতু কোনো জবাব দিল না। এখন কিভাবে মিশুর সাথে একবার কথা বলা যায়? বিয়ের ব্যাপারটা কিছুতেই বিশ্বাস হচ্ছে না। মিশুর বাবা মাকেও যতটা চেনে ওনারা এত তাড়াতাড়ি মেয়ে বিয়ে দেবেন না, আর মাত্র এই কয়েকদিনে বিয়ে হওয়ারও কথা নয়। বাড়ির বাইরে দাঁড়িয়ে রইল তন্ময়, ঢুকরে কান্না করেই চলেছে মিশু। মায়ের মুখে শুনেছে তন্ময়ের বাবা মা মারা গেছে। খারাপ লাগছে ওর, কিন্তু এই সময়ে এসেই নিজের ভুলটা বুঝতে পারলো ও। ওর আগে কোনো ছেলের সাথে কথাও বলেনি মিশু। যেই মানুষটাকেই ভালোবাসতে চেয়েছিল, সেই মানুষটাকেই ভালোবাসতে চেয়েছিল পাগলের মতো। এখন মেঘালয়কে ছাড়তেও পারবে না। তন্ময় নতুন করে এসে মাথাটা এলোমেলো করে দিতে শুরু করে দিল। তন্ময়কে এই কয়েকদিনে চরম ঘৃণা করেছে মিশু, কিন্তু ওর অনুশোচনায় দগ্ধ হওয়া চেহারাটা দেখে আর রেগে থাকতে পারছে না। মনে মনে ভাবছে, যদি আবারও তন্ময়ের প্রতি ভালোবাসা বেড়ে যায় তাহলে মেঘালয়ের কি হবে? মেঘালয়কেও ভালোবাসতে আরম্ভ করেছে ও। এদিকে তন্ময় এসে এই কোন দোটানাই ফেলে দিল ওকে। জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে এখন। পাগলের মতো কাঁদতে লাগলো মিশু। মেঘালয় ফোন করলে মিতু রিসিভ করে সবকিছু বলে দিল। সবটা শুনে বুকটা ধক করে উঠল মেঘালয়ের। তন্ময় নিজের ভুল বুঝতে পেরে ফিরে এসেছে, তার মানে মিশু এখন ওর হয়ে যাবে। মেঘালয় আপন মনেই বলল, যেহেতু আমাদের মধ্যে এখনো ভালোবাসা হয়নি, কাজেই তন্ময় একবার মাফ চাইলেও মিশু সবকিছু ভুলে গিয়ে ওকে আপন করে নেবে, কারণ তন্ময় ওকে অনেক ভালোবাসা দেখিয়েছিল। অবশ্যই আমার চেয়ে বেশি ভালোবাসা দেখিয়েছে। তাহলে মিশু যদি তন্ময়ের সাথে চলে যায়, আমি মানতে পারছি না এটা। বুকটা চিনচিন করছে মেঘালয়ের। একটা অজানা ব্যথা এসে ভর করেছে বুকে, অথচ এর আগে কখনো এমন হয়নি। শুধু একটা কথাই বারবার মনে হচ্ছে, আমি তো মিশুকে বলেছি আমি এখনো তোমাকে প্রিয়জনের মতো ভালোবাসতে পারিনি। তার মানে তন্ময় একবার ভালোবাসি বললেই মিশু ওর হয়ে যাবে। মিশু তো বলেছে 10 দিন পর যদি ভালোবাসা না হয় তাহলে আর কখনো আসবে না। এখন যদি তন্ময় ওকে কেড়ে নিয়ে যায়, এটা কিছুতেই হতে পারে না। বুকের চিনচিনানিটা বাড়ছে। একটা সেকেন্ডও স্থির থাকতে পারছে না মেঘালয়। ছুটে চলে যেতে ইচ্ছে করছে মিশুর কাছে, কিন্তু এত দূরত্বের পথ, এখনই যাওয়া অসম্ভব। ফ্লাইট এত রাতে আছে কিনা কে জানে, আর টিকিটও পাওয়া যাবে না তাহলে। কিন্তু একটা কথা মেঘালয় কিছুতেই বুঝতে পারছে না, মিশুকে যদি ভালো নাই বাসবে তবে এরকম ছটফট কেন লাগছে? অন্যজন পুরুষের আগমন সত্যি যন্ত্রণা ধরিয়ে দিয়েছে, আর সাথে হারানোর ভয়টা পেয়েও ভালোই বাসো না, তাহলে হারানোর ভয় কেন? উফ, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। ভালোবাসি কিংবা নাই বাসি, মিশার কারো হতে পারবে না। আপন মনেই বলতে বলতে দেয়ালে মাথাটা বাড়ি দিল মেঘালয়। এমন সময় মনি ওকে দেখতে পেয়ে ছুটে এসে বলল, ভাইয়া তুই এমন করছিস কেন? মাথাটা দেওয়ালে আঘাত করছিস কেন? কি হয়েছে তোর? মিশুকে আর কেউ ভালোবাসবে না, শুধু আমি বাসবো। মিশু শুধু আমার, ওকে অন্য কেউ ছুলে আমি তাকে খুন করে ফেলবো। এসব বলছিস কেন? ওকে শুধু আমি করে নেব, অন্য কেউ কেন নেবে? আমি ওই কুত্তার বাচ্চাকে মেরে ফেলবো। আমার মিশুকে কোরানোর সাহস ওকে কে দিল? মিশুর শরীরের প্রত্যেকটা লোমকূপ আমার। মনি হাঁ হয়ে তাকিয়ে আছে। হঠাৎ কি হলো মেঘালয়ের, এমন করছে কেন? কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো। কে কোলে নিল আবার? মেঘালয় রেগে বলল, চুপ, ওকে কেউ ছবে না, আমি সহ্য করতে পারবো না। মৌনি, আমি এক্ষুনি ওর কাছে যেতে চাই, প্লিজ। কি করবো বলো? মিশুর কাছে? মেঘালয় সবকিছু খুলে বলল মনিকে। সবটা শুনে মনি বলল, তুই এখনই ড্রাইভারকে নিয়ে বেরিয়ে পড় ভাইয়া। বাসে গেলে সকাল হয়ে যাবে, বাড়িতে গেলে আশা করি শেষ রাতে পৌঁছাতে পারবি। ওকে, ভাইয়ের জন্য দোয়া করবে। মনি মেঘালয়ের চুলগুলো এক হাতে ঠিক করে দিয়ে বলল। এত ভালোবেসে ফেলেছিস? মেঘালয় নিজেও অবাক হয়ে গেল একটু আগে করা পাগলামিগুলোর কথা ভেবে। মুচকি হেসে বলল, জানি না রে, তবে এটুকু বুঝতে পারছে মিশু পাগলিটা আমার রিদম হয়নি। আমার কলিজা পেচ্ছিটাকে আর কেউ করে নিলে আমি প্রলয় ঘটিয়ে ছাড়ব। মনি হেসে বলল, পাগল ভাই আমার, সাবধানে থাকবি কেমন? অবশেষে দ্রুত বেরিয়ে পড়ল মেঘালয়। সম্পর্কের মাঝে কাঁটা ঢুকে পড়েছে। ব্যথা হওয়ার আগেই কাঁটা উপড়ে ফেলে দিতে হবে। মিশুকে ফোনে পাওয়া যাচ্ছে না, বারবার সেন্সলেস হয়ে যাচ্ছে মেয়েটা। সকালেই তো চলে গেল, অথচ রাত হতে না হতেই বুকটা ফাঁকা হয়ে যাচ্ছে।
দ্রুত পৌঁছাতে হবে ওর কাছে। জানালায় ঠকঠক শব্দ শুনে মিশু জানালা থেকে পর্দা সরাতেই দেখতে পেল তন্ময় দাঁড়িয়ে আছে। মেজাজ বিগড়ে গেল মিশুর। নিজেকে সামলে নিয়েই বলল, চলে যাও এখান থেকে, দয়া করে আর কখনো এসো না। তন্ময় হাত জোর করে অনুরোধ করলে একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। মিশু কিছুতেই ওর কথা শুনতে চাইল না। জানালায় পর্দা টেনে দিয়ে শুয়ে পড়ল। মিনিট 10 পর কৌতূহলবশত পর্দাটা সরাতেই কাচের ভেতর দিয়ে দেখতে পেল তন্ময় এখনো দাঁড়িয়ে আছে। মুখটা ব্যথা করছে মিশুর। তন্ময়কে কিছু কথা স্পষ্ট করে জানিয়ে দেওয়া দরকার। কথাগুলো না বললে এখানেই দাঁড়িয়ে থাকবে। আর কিছু কথা তন্ময়কে বলাটাও উচিত। অনেক কিছু ভেবে বিছানা ছেড়ে উঠে পড়ল ও। জানালা খুলে তন্ময়ের দিকে তাকালো। মিশুকে জানালা খুলতে দেখে তন্ময় চমকে উঠল। পিছন ফিরতেই মিশু ওকে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে, কিন্তু আমি বাইরে গেলে আর কেউ দেখে ফেললে বাজে ব্যাপার হয়ে যাবে। গ্রামের লোকজন অনেক খারাপ ভাববে। আমি দরজা খুলে দিচ্ছি, ভেতরে এসো, সোজা ছাদে চলে যাবা। আমি আসছি। আচ্ছা মিশু। বাড়াবাড়ি করার চেষ্টা করবে না একদম। কথা বলা শেষ হলে চলে যাবে। আচ্ছা ঠিক আছে। মিশু মেইন দরজা খুললে তন্ময়কে ভেতরে আসতে বলল। তন্ময় ভেতরে প্রবেশ করে সোজা ছাদে চলে গেল। মিশু গায়ে একটা চাদর জড়িয়ে ধীরে হাঁটতে হাঁটতে ছাদে উঠে গেল। তন্ময় মিশুকে দেখে নিজেকে সামলাতে পারল না। দ্রুত রীতিমতো ছুটে এসে জড়িয়ে ধরল মিশুকে। হতবাক হয়ে গেল মিশু। এটাও কিছুতেই আশা করেনি। তন্ময়ের বুকের সাথে মাথাটা ঠেকতেই অস্থির লাগতে শুরু করলো। এরকম করলে তো ও দুর্বল হয়ে পড়বে। তার চেয়ে যে কথাগুলো বলতে এসেছে সেগুলো বলা উচিত। মিশু নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই তন্ময় আরও জোরে বুকে চেপে ধরল। মিশুর পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে। যন্ত্রণার আগুনে দগ্ধ হতে হতে আর বোধহয় কিছুই অবশিষ্ট নয়। যন্ত্রণার আগুনে দগ্ধ হতে হতে আর বোধহয় কিছুই অবশিষ্ট নেই। তন্ময়কে এখনই চলে যেতে বলতে হবে। তন্ময় মিশুকে মুখ থেকে সরিয়ে দাঁড় করিয়ে দুহাতে ওর মুখটা ধরে ফেলল। মিশু সমানে চেষ্টা করলো তন্ময়ের হাত সরানোর, কিন্তু পারছে না। গলা দিয়ে শব্দও বের হচ্ছে না। চোখ বন্ধ করে নিজেকে শক্ত করার চেষ্টা করলো। তন্ময় মিশুর চোখ মুছে দিয়ে বলল, কাঁদবে না তুমি আর। মিশু অনেক চেষ্টা করছে নিজেকে শক্ত করার, কিন্তু পারছে না। ক্রমাগত দুর্বল হয়ে পড়ছে। মনে মনে ভাবল, এটা অন্যায় হচ্ছে। আমি মেঘালয়কে ঠকাতে পারবো না। আমাকে শক্ত হতেই হবে। অনেক কষ্টে বলল, একটু ছাড়ো তো, আমি এক্ষুনি আসছি। তন্ময় মিশুকে ছেড়ে দেওয়ার পর এক দৌড়ে মিশু নিচে চলে এলো। বাথরুমে গিয়ে চোখ দুটো বন্ধ করে মনে মনে মেঘালয়ের কথা মনে করার চেষ্টা করলো। মেঘালয় মিশুকে শিখিয়েছে কিভাবে আত্মসম্মান বজায় রাখতে হয়। দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে হবে। জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে দিল। তারপর ছোট বোন মিতুকে ডেকে বলল ছাদের দরজার কাছে থাকতে, যাতে তন্ময় উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করলে মিতু এগিয়ে আসতে পারে। মিতুকে পাঠিয়ে দিয়ে মিশু চলে গেল রান্নাঘরে। ওর চেহারায় যেন আগুন ঝরছে। বটিটা হাতে নিয়ে অগ্নিমূর্তি ধারণ করে ছাদে চলে এলো। বটি হাতে মিশুকে দেখে তন্ময় অবাক হয়ে বলল, একই, এটা কেন? আর একবার আমাকে টাচ করলে খুনাখুনি হয়ে যাবে। এই দিনটার অপেক্ষায় ছিলাম, যেদিন তোমার মুখোমুখি হতে পারবো। কয়েকটা কথা তোমাকে বলা দরকার। তন্ময় বিস্ময়ে কিছুই বলতে পারল না। কয়েকদিন আগে যে মিশুর সাথে দেখা হয়েছে, একটু আগে যে মিশুকে জড়িয়ে ধরেছে, সেই মিশুর সাথে এই মিশুর আকাশ পাতাল পার্থক্য। এই অগ্নিমূর্তি ধারণ করা কিভাবে সম্ভব? তাও আবার বটি হাতে। অদ্ভুত লাগছে। গলার স্বরেও দৃঢ়তা যেন। হঠাৎ করেই মিশুর বয়স অনেক বেড়ে গেছে। এটা সত্যিই মিশু তো? মিশু বলল, আমাকে যে অপমান তুমি করেছো তার ক্ষমা হয়, কিন্তু তোমার জন্য আমার সম্মান যেভাবে নষ্ট হতে যাচ্ছিল, আর আমি যে পরিমাণ মানসিক যন্ত্রণা ভোগ করেছি, তার জন্য তোমার ক্ষমা হয় না। তন্ময় অবাক হয়ে বলল, কি হয়েছে বলো তো? তোমাকে ফিরিয়ে দিয়েছে বলে আমি অনুতপ্ত, কিন্তু তার জন্য ওইভাবে কেন বলছো? আমি তোমাকে অপমান করেছি মানছি, কিন্তু তোমার সম্মান কেন নষ্ট হবে? মিশু রেগে বলল, জানো না, অন্তত আমার সাথে এরকম ন্যাকামি করো না। মিশু প্লিজ বলো কি হয়েছে। আন্টিও বলো তোমার আর তাদের সম্মানের কথা। এলাকার লোকরা কি জানে তুমি আমার কাছে গিয়েছিলে? ঠিক কি হয়েছিল? এলাকায় তো রীতিমতো প্রলয় ঘটে গেছে, আর আমার জীবনে তোলপাড়। মানে খুলে বলবে প্লিজ? তুমি কি সত্যিই কিছু জানো না? তুমি সেদিন আমাকে রাস্তায় ফেলে যাওয়ার পর আমার সাথে কি কি ঘটে গেছে জানো না তুমি? তন্ময় অবাক হয়ে বলল,
না তো, সেটাই তো জানতে চাইছি। বলবে প্লিজ? আমি তো তোমাকে রেখে সোজা আমার এক বন্ধুর বাসায় চলে যাই। পরের দিন ফোন আসে আব্বু আম্মু হসপিটালে। আর তারপর বাসায় যাই ওদের লাশ নিয়ে। এই কয়েকটা দিন আমি অনুতপ্ত হতে হতে শেষ হয়ে গিয়েছি মিশু। মিশুর এবার অবাক হওয়ার পালা, একটু থমকে গিয়ে বলল। তার মানে তুমি জানো না? তন্ময় একটু এগিয়ে এসে বলল। জানি না, বলো কি হয়েছে? মিশু এক হাতে নিজের কপালে হাত রেখে একটা ঢোক গিলল। তন্ময়ের তেমন দোষ দেয়া যায় না। জীবনে কেমন খেলা খেললো ওর সাথে। মাত্র কয়েকদিনের ব্যবধানে এত কিছু ঘটে গেল মেঘালয়ে। জীবনে না আসলে আজকে তন্ময় নতুন করে বাঁচতে শিখত। কিন্তু যেই মেঘালয় মিশনকে নতুন করে বাঁচতে শিখিয়েছে তাকে ছেড়ে আসা কিছুতেই সম্ভব না। সেটা করতে মিশুর বিবেকে বাঁধবে। কোথা থেকে কি যে হয়ে গেল। তন্ময় উন্মুখ হয়ে চেয়ে আছে মিশুর দিকে, জানতে চাইল কি ঘটেছে মিশুর সাথে। মিশু বলতে আরম্ভ করলো। তুমি আমাকে ফেলে চলে যাওয়ার পর আমি হঠাৎ বড় ধরনের ধাক্কা খেয়ে যাই। বারবার ফোন দিচ্ছিলাম কিন্তু বন্ধ পাচ্ছিলাম। অনেক স্বপ্ন নিয়ে তোমার সাথে দেখা করতে গিয়েছিলাম। সব স্বপ্ন এভাবে তুচ্ছ হয়ে যাবে ভাবিনি। তুমি আমাকে ঠকাবে সেটা বিশ্বাস করা শক্ত ছিল আমার জন্য। আমি অসংখ্যবার ফোন দেই কিন্তু ব্লক লিস্টে রেখে দিয়েছিলে। কখনো ব্লক লিস্ট কখনো বন্ধ। আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছিল। বাধ্য হয়েই তোমার বাসার অ্যাড্রেস অনুযায়ী চলে যাই। তুমি জানো না এসব? তন্ময় অবাক হয়ে শুনছিল, এবার বলল। আমি সত্যি জানি না তুমি আমার বাসায় গিয়েছিলে। আমি তোমার নাম্বার ব্লক লিস্টে রেখে আমার ফ্রেন্ডের বাসায় চলে যাই। আমি ভেবেছিলাম তুমি বাসায় চলে গেছো। মিশু বলল। আমি বাসায় আসিনি। এক পা তোলার মতো শক্তি আমার ছিল না। যে মেয়েটা কেবলমাত্র তোমার ভরসাতেই এত দূর থেকে ঢাকায় গিয়েছে, তাকে ফেলে তুমি চলে গেলে। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। আমার পৃথিবীটা অন্ধকার হয়ে আসছিল। কথা বলার শক্তিটাও পাচ্ছিলাম না। শুধু বারবার ফোন দিচ্ছিলাম তোমার নাম্বারে। তোমাকে না পেয়ে তোমার বাসায় চলে যাই। তারপর মিশু থেমে গেল। তন্ময় কৌতূহলী চোখে তাকিয়ে আছে। তারপর কি হলো? মিশু আবারও বলতে শুরু করলো। আমি দারোয়ানকে তোমার কথা বলার পর উনি তোমাকে ডাকতে চলে গেল। এরপর একটা ছেলে এসে বলল তন্ময় রুমে আছে, আসেন আমার সাথে। ছেলেটার নাম ছিল সম্ভবত সেলিম, তোমার ফ্রেন্ড। তন্ময় চেঁচিয়ে উঠে বলল। সেলিম? ও আমার ফ্রেন্ড না, ও তো আমার এক বড় ভাইয়ের ফ্রেন্ড। আমাদের ফ্ল্যাটের বড় ভাইয়ের কাছে আসতো মাঝে মাঝে ড্রিঙ্কস করতে, আর মাঝে মাঝে মেয়ে নিয়ে আসতো। ও তোমাকে রুম ডেটে নিয়ে গেছে আমার কথা বলে? ও মাই গড! আমি আবার সেদিন বড় ভাইকে কল দিয়ে বলেছিলাম তোমাকে রংপুর পাঠিয়ে দিয়েছি, ব্রেকআপ করেছি, আর আমি ফ্রেন্ডের বাসায় যাচ্ছি। এজন্যই ওরা সুযোগটা কাজে লাগিয়েছে। তারপর কি হলো? মিশু কিছুক্ষণ তন্ময়ের দিকে তাকিয়ে রইল নিশ্চুপ হয়ে। ব্যাপারটা এরকম সেটা মিশুও জানতো না। আজ সব পরিষ্কার হয়ে গেল। ডুকরে কান্না করতে ইচ্ছে করছে ওর। তন্ময় এগিয়ে এসে জানতে চাইল। তারপর কি হলো? ওরা তোমার সাথে বাজে আচরণ করেনি তো? ওরা তো ড্রাগস নেয়, তোমাকে খারাপ কিছু করেছে বলো? মিশুর গলা বন্ধ হয়ে গেছে। সে রাতের ভয়ঙ্কর কথাগুলো মনে করতে গেলে পাগল হয়ে যাবে ও। চোখ বেয়ে জল পড়তে লাগলো টপ টপ করে। তন্ময় বারবার জানতে চাইল ওরা খারাপ কিছু বলেছে কিনা। মিশু বলল। শুধু কি বলা, সেলিম নামের ছেলেটাকে কে যেন নাম ধরে ডাকছিল, তখন ওর নামটা শুনতে পাই। আমি ভাবছিলাম এ নামে তোমার তো কোনো ফ্রেন্ড নাই। সেই মুহূর্তে ও বলল তুমি ছাদে আছো, সে গিয়ে রুমে পাঠিয়ে দিবে। এরপর রুমে এক বিশাল দেহী ভয়ঙ্কর লোককে ঢুকিয়ে দেয়। লোকটার হিংস্র থাবা আমার শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করতে চাইছিল। ধর্ষণের পর কেন কোনো মেয়ে মারা যায় সেদিন বুঝতে পেরেছি। ওই লোকটা আমার উপর হিংস্র পশুর মতো আক্রমণ করেছিল। আর বলতে পারল না। ঠুকরে কেঁদে উঠল মিশু। তন্ময় ধপ করে বসে পড়ল। মিশুর সাথে এরকম বাজে কিছু ঘটবে এটাও ভাবতেও পারেনি। মিশু যে ওর বাসায় চলে যাবে এটাও কল্পনা করেনি। ওই ছেলেগুলোর জন্য বহুবার ফ্ল্যাট বদলাতে চেয়েছিল কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। আজ ওরাই মিশুর সাথে এরকম কিছু করবে তন্ময় দুঃস্বপ্নেও ভাবেনি। বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। মিশু চোখ মুছে বলল। আমার কোনো ক্ষতি হয়নি, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন। সেই মুহূর্তে কোথা থেকে আমার শক্তি এলো জানি না। আমি ওই লোকটার লিঙ্গ বরাবর জোরে লাথি বসিয়ে দেই।
তারপর ছুটে পালিয়ে আসি। এর পরের অধ্যায় আরও অকল্পনীয়, যেটা তুমি আমি কেউ কখনো কল্পনাও করিনি। তন্ময় মাথায় হাত দিয়ে বসে আছে, চোখ দিয়ে পানি পড়ছে ওর। কথা বলার মতো অবস্থা নেই, নিজেকে আজ সত্যি খুব অপরাধী মনে হচ্ছে। মিশু বলল, আমার পিরিয়ড চলছিল, পাগলের মতো ছুটতে ছুটতে এসে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপর আমার সাথে কি কি ঘটেছে আমার স্পষ্ট মনে নেই, এর পরের ঘটনাগুলো আবছা মনে আছে। চোখ মেলে দেখি আমার সামনে অনেকগুলো ছেলে মেয়ের মুখ উপর হয়ে আছে। সবচেয়ে সুন্দর মেয়েটা আমাকে তুলে ধীরে ধীরে রাস্তার পাশে এনে বসায়, আর সবচেয়ে সুন্দর দেখতে ছেলেটা সবার সামনে আমাকে কোলে নিয়ে সিএনজিতে তোলে। পাগলের মতো ছুটেছিলাম বলে পিরিয়ডের ব্লাড পায়জামা মাখামাখি হয়ে গিয়েছে। সেই অবস্থাতেই ওই মানুষটা আমাকে কোলে নিয়ে সিএনজিতে তোলে। ওর বোন অর্থাৎ সেই সুন্দর মেয়েটা আমায় প্যাড বদলে দেয়। আমি তো ভেবেছিলাম মানুষরূপী কোনো ফেরেস্তা, নয়তো যেখানে ছেলেরা মেয়েদের এসব নিয়ে হাসাহাসি করে সেখানে ওরা কত ভালো সবাই। সেই সুন্দর মানুষটা আমাকে খাবার খাওয়ায়, আমার হাত পা মালিশ করে দেয়, আমাকে নিয়ে হসপিটালে যায়। সেখান থেকে আবার কমলাপুর রেলওয়ে স্টেশনে এনে কোলে করে ট্রেনে তোলে। আমার একদমই হুঁশ ছিল না, একটু পরপর শুধু চোখ মেলে টের পাচ্ছিলাম এরকম কিছু ঘটছে। ঔষধ খাওয়ার পরপরই সেই মানুষটা আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আমার ঘুম ভাঙে ট্রেনে, তখনও সে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। এত সুন্দর কোনো মানুষ কিভাবে হতে পারে আমি এখনো ভেবেই পাই না। তন্ময় অবাক হয়ে শুনছিল, এবার বলল, ওই মানুষটা সত্যি দেবদূত হয়ে এসেছিল। এমন মানুষও আছে আমার জানা ছিল না। তাকে হাজারো সেলুট। এই সুন্দর মানুষটা আর ওই মেয়েটার সাথে আমার পরিচয় করে দিতে পারবা? ওদের সালাম জানাতে চাই আমি। আমার মিশুকে বাঁচিয়েছে ওরা। মিশু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এই সুন্দর মানুষটা হচ্ছে এখন আমার স্বামী মেঘালয় আহমেদ, আর সেই মেয়েটা আমার ননদ মৌনি। তন্ময় আঁতকে উঠে বলল, কি? আন্টি যা বলেছে সেটাই তাহলে ঠিক? মানুষটা তোমাকে একেবারে বিয়ে করে নিল? মিশু মাথা ঝাঁকিয়ে বলল, বিয়েটাও একটা গল্প ছিল। মানুষটা যেমন ভালো তেমনি অনেক বেশি স্মার্ট আর অনেক বেশি আকর্ষণীয়। সে আমাকে কখনোই বিয়ে করতে চায়নি, আর আমিও চাইনি, এমনকি দুই পরিবারের কেউই চায়নি। প্রকৃতি চেয়েছিল, তাই অ্যাক্সিডেন্টলি বিয়েটা হয়ে গেছে। আমি চেয়েছিলাম ওনাকে ছেড়ে দিতে, কিন্তু উনি বলেছিলেন বিয়েটা যখন হয়েই গেছে তখন এর দায় এড়ানো কোনো মানেই হয় না। তন্ময় বলল, কি বলছো এসব? মাত্র কয়েকদিনের মধ্যেই এত কিছু হয়ে গেল? কিন্তু শুধু দায়িত্ববোধটা থেকেই কি আজীবন থাকা যায়? তুমিও মেনে নিলে? মিশু গর্বের সাথে বলল, মেঘালয়কে দেখলে দেখতেই ইচ্ছে করে, কথা বললে ওর কথাই শুনতে ইচ্ছে করে। যার স্পর্শ পেয়ে পাগল হয়ে গেছি আমি। ওই মানুষটাকে আমি ভালোবেসে ফেলেছি, ইনফ্যাক্ট পাগলের মতোই ভালোবাসতে চাই। আল্লাহ তাকে আমার চরম বিপদের মুহূর্তে পাঠিয়েছে। যেভাবেই হোক আমাদের জুটি বেঁধে দিয়েছেন। সেই সৌভাগ্যকে আমি আর পায়ে ঠেলে দিতে পারবো না। একটা কথা কি জানো তন্ময়, স্মার্টনেস শুধুমাত্র আউটলুক দিয়ে হয় না। স্মার্টনেসের নতুন সংজ্ঞা আমি জেনেছি আমার মেঘালয় আর মৌনি আপুর কাছ থেকে। তোমার দেয়া আঘাতটা আমি ভুলেই গিয়েছিলাম। তুমি এসে আর দয়া করে আমার জীবনটাকে শেষ করে দিও না, দোহাই লাগে। তুমি চলে যাও, আর কোনোদিন যোগাযোগ করার চেষ্টাও করো না। মেঘালয়ের কথা বলতে বলতে মিশুর চোখে মুখে এক ধরনের প্রসন্নতা ফুটে উঠেছিল। তন্ময় মুগ্ধ হয়ে দেখছিল শুধু। মিশু সুখী হলে আর বাধা দিতে চায় না ও। মেয়েটা অনেক ঝড় সামলে উঠেছে, আর কোনো ঝড় যেন না আসে। তন্ময় মিশুর গায়ে হাত রেখে বলল, তন্ময় মিশুর পায়ে হাত রেখে বলল, মাফ করে দিও আমাকে। মিশু দ্রুত পা সরিয়ে নিয়ে বলল, কি করছো? প্লিজ এরকম করো না। আমি আর কখনো আসবো না, যোগাযোগও করবো না। তুমি সুখী হও, সেটাই আমাকে সুখ দেবে। আমি না হয় দূর থেকেই আমার পাপের প্রায়শ্চিত্ত করব। মিশু বলল, তন্ময়,
কেউ ভালোবাসলে তাকে অপমান করতে হয় না। আমি শর্ট, আমি গাইয়া এসব বলে তুমি আমাকে ছেড়ে দিয়েছো। আমি গ্রামে জন্মেছি, এটা কোনো অপরাধ হতে পারে না। আর আমার উচ্চতা আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন। জন্মের উপর কারো হাত থাকে না। যেন মেঘালয় কি বলে, ওর হাইট প্রায় 6 ফুট, অথচ ও আমাকে বলে, মিশু তুমি আমার কাছে একটা ফুটফুটে পুতুলের মতো, যাকে কোলে বসিয়ে আদর করা যায়। খাটো মেয়েদেরকে বুকে জড়িয়ে ধরলে অনেক আরাম লাগে। আর আমি আনস্মার্ট বলে ও আমাকে ছেড়ে যায়নি, বরং আমাকে শিখিয়েছে স্মার্টনেস কি। জানো, মেঘালয় একজন সত্যিকারের মানুষ। আমি খুব ভাগ্য করে ওকে পেয়েছি। তন্ময়ের আর বলার মতো কিছু নেই। মিশুকে ফিরিয়ে দেওয়াটা জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, সেটা স্বীকার করে সেখান থেকে চলে গেল। হাত থেকে বটিটা ফেলে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল মিশু। আজ সমস্ত কনফিউশন, সমস্ত রাগ অভিমানের অবসান ঘটেছে। তন্ময়কে যা যা বলতে চেয়েছিল সব বলতে পেরেছে, আর মেঘালয়কে নিয়ে থাকা সমস্ত কনফিউশনও দূর হয়ে গেছে। এখন তো ইচ্ছে করছে বিয়ের দিনটা যেন দ্রুত এগিয়ে আসে। মেঘালয়কে দেখতে বড্ড ইচ্ছে করছে। ছাদে দাঁড়িয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে লাগলো মিশু। তন্ময় রাস্তায় এসে একবার ছাদের দিকে তাকাতেই মিশু হাত নেড়ে বিদায় দিল। তন্ময়ও হাসি মুখে বিদায় জানিয়ে চলে গেল। উফ, কি যে শান্তি লাগছে! অনেকদিন পর খুব শান্তি লাগছে মিশুর। আকাশের দিকে তাকিয়ে বলল, মিস ইউ মেঘালয়। 10 দিন ফোন দিতে বারণ করেছি, কিন্তু আমি নিজেই তো 10 দিন থাকতে পারবো না। রিয়েলি মিস ইউ। বড্ড সুখ সুখ লাগছে আমার। এই সুখের সময় যদি সকালে ঘুম থেকে উঠেই তোমাকে দেখতে পেতাম। ইস, যদি সম্ভব হতো হুট করে চলে আসতে। যদি আমার মতো খুশি আর কেউ হতো না। আসবে মেঘমণি তোমার মিশুর কাছে। সারা রাত খুব ভালো ঘুম হলো মিশুর। রাতে কোলবালিশ জড়িয়ে ধরে দুশ্চিন্তা মুক্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। শেষ রাতে হঠাৎ কারো হাতের উষ্ণ স্পর্শে ঘুমটা ভেঙে গেল। কোলবালিশটা কত ভালো, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এরকম কোলবালিশ সবসময় দরকার। মিশু দু হাতে শক্ত করে ঝাপটে ধরল বালিশটাকে। কোলবালিশও তার এক হাতে চুলায় হাত বুলাতে বুলাতে অন্য হাতে জড়িয়ে ধরল মিশুকে। বাহ, কোলবালিশ জড়িয়ে ধরতে শিখেছে। মিশু দু হাতে ঝাপটে ধরতে ধরতে গাঢ় ঘুমে তলিয়ে যাচ্ছিল। এমন সময় কপালে আলতো চুমুর স্পর্শ পেয়ে আচমকা ঘুম পালিয়ে গেল। কোলবালিশ চুমু খেতেও শিখে গেছে, কিভাবে সম্ভব? চোখ মেলে তাকালো মিশু। মেঘালয়কে দেখে চোখ দুটো বড় বড় হয়ে গেল ওর। খুব কাছ থেকে মেঘালয়কে তাকিয়ে থাকতে দেখে রীতিমতো হাঁ হয়ে গেল। মেঘালয় এসেছে, এটা স্বপ্ন নয় তো? মিশু নিজের নখে নিজেই কামড় দিয়ে লাফিয়ে উঠল। ব্যথা পেয়েছে, তার মানে স্বপ্ন নয়। মিশু চোখ কসলাতে কসলাতে বিছানার উপর উঠে বসল। অনেকটা থ মেরে তাকিয়ে রইল মেঘালয়ের দিকে। কিন্তু মেঘালয়কে গতকালই ঢাকায় রেখে এসেছে ও। তবে সে কিভাবে এসে হাজির হলো? মেঘালয় হাসতে হাসতে ভ্রু দুটো নাচিয়ে বলল, সারপ্রাইজড? আপনি কোথা থেকে এলেন? ঢাকা থেকে। এত রাতে আপনি রওনা দিয়েছেন কখন? মিতু ফোন দিয়ে বলল তন্ময় এসছে, তোমাকে ফোনে পাচ্ছিলাম না। আমার বউকে কেউ তুলে নিয়ে যাবে আর আমি বসে বসে দেখব? মজা পেল মিশু। মেঘালয়ের চুলগুলো এলোমেলো হয়ে আছে, খুবই দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে ওকে। চোখ দুটো ফুলে আছে। একদিনেই এই অবস্থা, মনে মনে বলল। এতটান আমিও ডাকলাম আর তুমিও চলে এলে। কিন্তু মুখে বলল, আপনি তো আমাকে এখনো ভালোই বাসতে পারেননি। এত কষ্ট করে আসার কি দরকার ছিল? মেঘালয় বলল। না, আসলে বুঝে খুশি হতে। মেঘালয়ের গলার স্বরে এক ধরনের রাগ মিশে আছে। বেশ মজা লাগছে মিশুর। ওকে আরেকটু রাগানোর জন্য বলল, তা জানি না, কিন্তু কে আমাকে বেশি ভালোবাসে সেটা বুঝতে সুবিধা হতো। ভ্রু কুচকে মেঘালয় জিজ্ঞেস করলো, মানে তন্ময় তো নিজের ভুল বুঝতে পেরেছে, আর ছেলেটা আমাকে অনেক বেশি ভালোবাসে। আপনি যেহেতু এখনো বাসেন না, কাজেই আমার তন্ময়কে নিয়েও একবার ভেবে দেখা উচিত। মেঘালয় ভয়াবহ রেগে গেল, কিন্তু মুখে রাগ দেখাতে পারল না। মিশু তাকিয়ে দেখে মেঘালয়ের চোখে যেন অগ্নি বর্ষণ হচ্ছে। মুখ টিপে হেসে বলল, আজীবন একসাথে থাকতে হবে। সবকিছুর আগে একবার ভেবেচিন্তে তারপর ডিসিশন। মেঘালয় হাত বাড়িয়ে মিশুকে বুকে টেনে নিয়ে বলল, কিসের ডিসিশন? আমি তোমার হাজব্যান্ড,
আমার সামনে এই কথা বলার আগে বুকটা একবারও কাঁপলো না? কথা বলার সময় কি কাঁপে তাও জানেন না দেখছি। ঠোঁট কাঁপে, ঠোঁট, অন্য কিছু নয়। মেঘালয় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মিশুর চোখের দিকে। মিশুর চোখে হাসির ঝিলিক, ঠোঁটে দুষ্টুমি হাসি মিশে আছে। মেঘালয় রাখবে নাকি হাসবে বুঝতে পারল না। মিশুর আঙ্গুলের ফাঁকে আঙ্গুল রাখতে রাখতে বলল, মেরে হাতটি গুঁড়ো করে দেব। খুব পজিটিভ হয়ে গেছে। সে কি, আপনি আমাকে মারবেন? তন্ময় বলেছিল কোনোদিন আমার গায়ে হাত তুলবে না। হাত তুলবে কোথা থেকে? হাত থাকলে তো তুলবে। আমার বউকে কেড়ে নিয়ে গেলে আমি হাত রাখবো নাকি? মিশু মেঘালয়ের সামনে বসে বলল, খুব তো আমার বউ করছেন। বউয়ের জন্য কি এনেছেন শুনি? মেঘালয় আমতা আমতা করে বলল, না মানে এত দ্রুত গাড়ি টেনে এনেছি যে কিছু আনতে পারেনি। হ্যাঁ, আর তন্ময় আমাকে বলতো যতবার বাইরে যাবে ততবারই আমার জন্য চকলেট, আইসক্রিম, বিস্কুট টিস্কুট নিয়ে তবেই বাসায় ফিরবে। হাউ কিউট! মেঘালয় তেলে বেগুনে জ্বলে উঠল। তন্ময়ের নাম নিয়ে বারবার খেপানো হচ্ছে, কিন্তু মিশুর মনে তন্ময়ের জন্য একটু জায়গা ফাঁকাই ছিল সেটা মেঘালয় জানে। নয়তো গত রাতে ওভাবে সেন্সলেস হয়ে পড়তো না। মেঘালয়ের ফোনও রিসিভ করেনিও, এতটাই হতাশায় পড়ে গিয়েছিল। তাহলে কি এখনও তন্ময়কে ভালোবাসে ও? কৌতূহল দমিয়ে রাখতে না পেরে প্রশ্ন করেই বসল মেঘালয়। তুমি কি এখনো তন্ময়কে ভালোবাসো মিশু? মিশু দুষ্টুমি করে বলল, জানি না। জানো না মানে? সত্যি করে বলো তো, তুমি এখন ওর কাছে যেতে চাও কিনা? যদি বলি চাই? থমকে গেল মেঘালয়। অনেকক্ষণ কথা বলতে পারল না। মেঝের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল, আমি তোমাকে ছেড়ে দেব। বুকটা চিনচিন করে উঠল মিশুর। এই কথাটা শুনলেই বুক ফেটে কান্না আসতে চায়, কিছুতেই সহ্য করা যায় না। মেঘালয়ের চোখের দিকে তাকিয়ে দেখল কত মায়া নিয়ে তাকিয়ে আছে ও। যদি ছেড়েই দিবে তাহলে এত কষ্ট করে কি এতটা পথ পাড়ি দিয়ে চলে আসতো? মিশু একটু হলেও বোঝে। মিশু চোখে চোখে প্রশ্ন ছুড়ে দিল, ভালোবাসেন খুব, তাই না? মেঘালয় চোখে চোখে উত্তর দিল, হুম। আর কখনো এরকম কথা দুঃস্বপ্নে বলবা না, এই বলে দিলাম। আচমকা মেঘালয়কে জড়িয়ে ধরল মিশু। দু হাতের বন্ধনে শক্ত করে ধরার চেষ্টা করল। মেঘালয়ও পাগলের মতো মিশুর মাথাটা বুকে চেপে ধরে রইল, যেন বুকের সাথে পিষে ফেলতে চাইছে। মিশুকে বুকের ভেতর ঢুকিয়ে ফেলতে পারলে তবেই বোধহয় সুখ লাগবে। খুব আপন করে নিতে ইচ্ছে করছে মেয়েটাকে। কতটা আপন হলে যে আর দূরে মনে হবে না। দুজনের কেউই আর কোনো কথা বলতে পারল না। একে অপরকে জড়িয়ে ধরেই বসে রইল। একটু পরেই শোনা গেল পাখির কিচিরমিচির। গোসলের পর চুল মুছতে মুছতে মিশু রুমে এসে দেখলো মেঘালয় এখনো ঘুমোচ্ছে। সারা রাত জার্নি করে এসেছে, একটু ঘুমোনো দরকার। মিনিট দুয়েক মেঘালয়ের মুখের দিকে তাকিয়ে থাকার পর মিশু এগিয়ে এসে বিছানায় বসল। ঘুমানোর সময় মেঘালয়ের শরীরটা অন্যরকম উষ্ণ হয়ে ওঠে। ওর উষ্ণ গালটা ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। মিশু নিচু হয়ে এসে মেঘালয়ের গলায় হাত রাখা মাত্রই টের পেয়ে গেল মেঘ। ও জেগেই ছিল, তবুও চোখ মেলতে পারল না। চুপটি মেরে মিশুর সম্পর্কে অনুভব করার চেষ্টা করলো। মিশুর স্পর্শকে অনুভব করার চেষ্টা করলো। মিশু গলায় হাত রেখে আলতো করে ছুঁয়ে দিয়ে নিচু হয়ে এসে মেঘের কপালে ঠোঁট স্পর্শ করালো। এমন সময় মেঘালয় দু হাতে ঝাপটে ধরল ওকে। মিশু মুখটা তুলে মেঘালয়ের মুখের উপর হয়ে এলো। দুপাশের ভেজা চুল মেঘালয়ের গলার উপর হেলে পড়েছে। মেঘালয় বলল, তোমাকে কোন ড্রেসে সবচেয়ে সুন্দর লাগে জানো? না, কিসে? শাড়িতে। শাড়ি পরবা? নতুন শাড়ি কিনতে হবে। আজকে শপিংয়ে নিয়ে যাব। নতুন কয়েকটা ড্রেসও কিনতে হবে তোমার। তোমাকে যে ড্রেসে সবচেয়ে বেশি মানে সেগুলো নিয়ে দেব। আচ্ছা, আমি তো জানতাম আমাকে সব ড্রেসই মানায়। হুম। গায়ের রঙের সাথে ড্রেস শ্যুট করার একটা ব্যাপার থাকে। আর হাইট ও ওয়েট অনুযায়ী কোন জামাটা পরলে বেশি সুন্দর লাগবে সেটাই পরা উচিত, তাই না? আচ্ছা, আপনি এত কিছু জানেন কি করে? জানতে হয় রে পাগলি। সাথে কি মেয়েরা তোমার বরের জন্য পাগল হয়? খুব খারাপ, ছাড়ুন আমাকে। মেঘালয় এক হাতে মিশুর চুলগুলো ঠিক করে দিতে দিতে বলল, সবসময় যে স্টাইলে চুল বাঁধো, মাঝে মাঝে একটু ভিন্নতা আনা যায়, এতে একটা আলাদা লুক চলে আসবে।
উফ, আপনি ফ্যাশন ডিজাইনার হলেন না কেন বলুন তো? বউয়ের ফ্যাশন ডিজাইনার হব বলে। হয়েছে, এবার ছাড়ুন আর উঠে ফ্রেশ হয়ে আসুন দ্রুত। মেঘালয় মিশুকে আরো জোরে বুকের সাথে চেপে ধরে বলল। ছাড়বো না, আজকে সারা দিন শুয়ে থাকবো। কথাটা বলেই মিশুকে টেনে বিছানায় তুলে নিল। কম্বলের ভিতরে টেনে নিয়ে বুকের সাথে চেপে ধরে রইল। মিশু এই মানুষটার সাথে পারে না কিছুতেই। শক্ত হাত দুটো দিয়ে মিশুকে এমনভাবে ধরে রইল যে মিশুর নড়াচড়া করারও শক্তি রইল না। খুনচুটি চলতে লাগলো দুজনাতে। সারাটা দিন শপিং, খাওয়া দাওয়া, দুষ্টুমি আর ঘোরাঘুরি করেই কাটলো। রাত্রিবেলা হঠাৎ খবর এলো তন্ময়কে পুলিশ গ্রেফতার করেছে। যে ছেলেটা মিশুর উপর আক্রমণ করেছিল তাকে মারতে মারতে মরার মতো অবস্থা করে ফেলেছে তন্ময়। আর সেলিমকেও প্রচুর মেরেছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। কথাটা শুনেই বুকটা কেমন করে উঠল মিশুর। তন্ময়কে ছাড়ানোর জন্য ওকেই যেতে হবে, কারণ ওর যে এখন কেউই নেই। আর মিশুকেও সাক্ষী দিতে হবে সত্য ঘটনার। তবে ওদের এই করুণ অবস্থা করার কারণে মেঘালয় তন্ময়ের প্রতি অনেকটা সন্তুষ্ট। বারবার বলছিল, এতদিনে কাছের কাজ করেছে ছেলেটা, এরকম প্রেমিকই তো দরকার। শেষ অবধি আর কাউকেই যাওয়ার প্রয়োজন হলো না। তন্ময়ের জামিনের ব্যবস্থা করেছেন মিশুর বাবা। গত কয়েকদিন আগে উপজেলা চেয়ারম্যান নিজেই সাক্ষী থেকে সরাসরি মন্ত্রণালয়ে অভিযোগ জানানো হলো আসামিদের ব্যাপারে। ফলে ওই দুজনকেই পুলিশের তত্ত্বাবধানে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর তন্ময়ের জামিনের ব্যবস্থাও হয়ে গেছে। মাঝখানে কেটে গেছে 2 দিন। দুদিনে যেন দুজন মানুষ নতুন করে বুঝতে শিখেছে ভালোবাসার অনুভূতিগুলো কেমন হয়। একে অপরকে গভীরভাবে অনুভব করতেও শিখে গেছে। তন্ময়ের সাথে আর কোনোভাবেই যোগাযোগ করেনি মিশু। পুরনো অধ্যায় শেষ করে দিয়ে নতুন অধ্যায়ে পা ফেলেছে। অতীতের ধুলো ছেড়ে ফেলে দিয়ে জীবনে নতুনভাবে প্রত্যাবর্তন দরকার। মেঘালয়ের উপযুক্ত করে নিজেকে গড়ে তোলার জন্য কঠোর শ্রমও দিতে হচ্ছে। মেঘালয়ের অ্যাথলেটদের মতো বডি, ব্যায়ামপুষ্ট শরীর, মাসল দেখলেই বুকের হার্টবিট থরাস করে বেড়ে যায়। মিশুও ব্যায়াম করা শুরু করে দিয়েছে। মিশু আগে চুল বাঁধতে পারত না, সবসময় অগোছালো হয়ে থাকতো। এখন চেষ্টা করছে চুল সবসময় পরিপাটি করে রাখার। পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি থাকলে যে কোনো মেয়েকেই সুন্দর দেখায়। সবচেয়ে বড় পরিবর্তন আনতে হচ্ছে কথা বলার ক্ষেত্রে। মেঘালয় খুব সুন্দর করে কথা বলতে পারে, তার মতো করে কথা বলাও শিখতে হবে। দুজনই যেন অনুধাবন করতে পারে দুজন মিলে একটা পারফেক্ট জুটি। মিশু গ্রিন টি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, একটু পরপর চুমুক দিচ্ছে চায়ে। মেঘালয় বারান্দায় দাঁড়িয়ে নির্দেশনা দিচ্ছে কিভাবে বারান্দা সাজাতে হবে। বিয়ের প্রোগ্রামের আর মাত্র কয়েকটা দিন বাকি। মিশুকে রেখে মোটেও আর ঢাকায় যেতে ইচ্ছে করছে না। মেঘালয় ভেবে রেখেছে বিয়ের একেবারে 2 দিন আগে ফিরলেই হবে। মুহূর্তের জন্য মিশুকে আড়াল হতে দেয়া যাবে না। মিশু চায়ে চুমুক দিয়ে মেঘালয়ের দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল। মিশুর ভেজা গলা দেখে চমকে উঠল মেঘালয়। ব্রুজকে ইশারাই বলল, কি হয়েছে? মিশু বেশ দূরেই দাঁড়িয়ে আছে, দূর থেকে চেঁচিয়ে বলল। একটানা 20 বার বুক ডাউন ডান। মেঘালয় হেসে ইশারাই বলল। বাহ। মিশুর ঘর্মাক্ত কাঁধ ও গলা দেখে বুকের চিনচিনানিটা বেড়ে যাচ্ছে মেঘালয়ের। ওয়েডিং প্ল্যানারকে বাকি কাজটা দ্রুত বুঝিয়ে দিয়ে মিশুর দিকে এগিয়ে এলো। মিশু চুলে বেনি করে সামনে বাম পাশে এনে রেখেছে। মুখের দুপাশে বাঁকা চুল ঝুলছে, মুখটাও ঘেমে একাকার। ঘেমে গেলে মেয়েদেরকে কি যে অপূর্ব দেখায়। মিশু জিজ্ঞেস করলো, কি দেখছেন? মেঘালয় বলল, তোমার স্বর্ণের লকেট আছে? না, আমার কাছে বিরক্তিকর লাগে ওসব। তুমি কি জানো তোমার ঘেমে যাওয়া গলায় একটা লকেট ঝুলতে দেখলে কত সুন্দর দেখাবে? আর চুলের নিচে কাঁধের উপর যখন চেনটা লেপটে থাকবে, উফ, ভাবতেই পারে না। মিশু মুচকি হেসে বলল, তাই বুঝি? ঠিক আছে, একটা বানাতে দিব। রুমে আসবে একটু? কেন? দরকার ছিল। আমি যাচ্ছি, তুমি তাড়াতাড়ি আসো। মিশু চায়ের কাপ মেঘালয়ের দিকে এগিয়ে দিয়ে বলল। আপনি খান বাকিটা। মেঘালয় কাপটা নিয়ে ভালোভাবে খেয়াল করলো মিশু কোন জায়গায় চুমুক দিয়েছিল। সেখানে আলতো করে চুমুক দিল। তারপর বাঁকা চোখে তাকালো মিশুর দিকে। মিশু কপালে শুকনো ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, কি? মেঘালয় বলল, তোমার অর্ধেক খেয়ে ফেলে রাখা চায়ে একটা আলাদা গন্ধ মিশে আছে। রিমিক ঝিমিক প্রেম আছে, চিনিক চিনিক ব্যথা আছে, দুটো কবিতার লাইন আছে, ঠোঁট ছোঁয়ানো অনুভূতি আছে, ঘুমের আদর মেশানো ভালোবাসা আছে, আর আছে প্রেম ছাদযুক্ত মধু। মিশু রীতিমতো
মুগ্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। চোখের পলকও পড়তে চাইছিল না। একটা চায়ের উপমাও কেউ এত সুন্দর করে দিতে পারে সেটা ওর জানা ছিল না। মুচকি হেসে বলল, দারুণ, কবিতা লেখা শুরু করে দিন। মেঘালয় চায়ের কাপে আরেকবার চুমুক দিয়ে বলল, আমার গলার স্বরে তোমার জন্য একটা স্বপ্ন রাজ্য বনে ফেলবো। আঙুলের ভাঁজে অজস্র কাব্য রটাবো। শুধু তুমি হৃদমোহিনী হয়ে থাকো। প্রাণ খোলা হাসি শুরু করে দিল মিশু। মেঘালয় কবিতা লেখা শুরু করে দিয়েছে নাকি? হাসি থামানোর পর বলল, আমি মুখে পানি দিয়ে আসি। মেঘালয় বাধা দিয়ে বলল, না, উভয় রুমে আসো। কেন, গা ঘেমে গেছে, মুখটা ধুয়ে আসি। মেঘালয় কানের কাছে মুখটা এনে ফিসফিস করে বলল। তোমার শরীর থেকে সমস্ত লবণাক্ততা দূর করে দিই। মিশু লাজুক স্বরে বলল, কিভাবে? আমি বিদ্যা জানি, কামড়ে খেয়ে ফেলবো। আহা, যদি আপনি অসুস্থ হয়ে পড়েন? মেঘালয় আবারও ফিসফিস করে বলল। তখন তুমি আমার শরীর থেকে সমস্ত বিষ শুষে নেবা। শিউরে উঠল মিশু। এমনিতেই মেঘালয়ের কণ্ঠটা অসম্ভব মায়াবী আর সুন্দর। তার উপর এভাবে বললে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় না? হার্টবিট বেড়ে গেল হঠাৎ করেই। এত জোরে বিট হচ্ছে, বোধহয় বারান্দায় বসে থাকা ওয়েডিং প্ল্যানেরও শুনতে পাবে সেই বিটের শব্দ। ধুকপুক করছে বুকটা। প্রচণ্ড প্রচণ্ড অস্থির লাগতে শুরু করেছে মিশুর। এক মুহূর্ত আর দাঁড়িয়ে থাকতে পারছে না। দ্রুত রুমে এসে দাঁড়াতেই মেঘালয় তাকিয়ে দুষ্টুমি হাসি দিল। মিশু রাগি রাগি চেহারায় তাকালো ওর দিকে। মেঘালয় এগিয়ে এসে দরজাটা লাগিয়ে দিয়ে কোলে তুলে নিল মিশুকে। মিশু দু হাতে মেঘালয়কে মারতে মারতে বলল, আপনি একটা খুব খারাপ, তাড়াতাড়ি ঢাকায় চলে যান তো। আমি যখন থাকবো না তখন কষ্ট হবে না? মিশু করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, অলক্ষণে কথা বলবেন না, ডাকলেন কেন? একটু আগে যেটা বলেছে সেটা আবার শুনতে ইচ্ছে করছে। মিশুর লজ্জায় মরে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল। মেঘালয়কে ঝাপটে ধরে বুকে মুখটা লুকাতে লুকাতে বলল, চুপ, একদম চুপ। হেসে উঠল মেঘালয়। মিশুকে বিছানায় জোরে ফেলে দিয়ে ঝাঁপিয়ে পড়ল ওর উপর। মিশু চোখ বুঝে রেখেছে, লজ্জায় চোখ মেলতে পারছে না। মেঘালয় দু হাতে মিশুর মুখটা ধরে বলল, এই হৃদমোহিনী। মিশুর চোখে পানি, একই সাথে অনেক ধরনের অনুভূতি কাজ করছে। ও মৃদু গলায় বলল, আমার না কান্না পাচ্ছে। খুব সুখের মুহূর্তগুলোতে আমার বড্ড কান্না পায়। একটু কান্না করি। কাঁদো, তারপর তোমার চোখের জল। মিশু মেঘালয়ের ঠোঁটের উপর আঙ্গুল রেখে বলল, আমি জানি ওষ্ঠে তুলে নেবেন, তাই তো? মেঘালয় হেসে বিছানার উপর উঠে বসল। মিশুকে টেনে নিয়ে নিজের কোলের উপর মিশুর মাথাটা নিয়ে চুলে হাত বুলাতে বুলাতে বলল, আমি যদি কিছুদিনের জন্য হারিয়ে যাই? মানে যেখানেই যাবেন আমাকে সাথে নিয়ে যেতে হবে। যদি কখনো হারাই? মিশু রেগে বলল, একদম রহস্য করবেন না, এরকম ফাজলামি কখনো করবেন না। আমি পাগল হয়ে যাব আপনাকে হারালে। তোমার না তন্ময় আছে? মিশু রেগে দুটো মাইল লাগালো মেঘালয়ের বুকে। মেঘালয় বুকে হাত রেখে চেঁচিয়ে উঠল, এত জোর তোমার গায়ে? তো এরকম ফালতু কথাবার্তা আরেকবার বললে খুন করে ফেলবো। কথাটা বলেই আবার নিজেই মেঘালয়ের বুকে হাত রেখে মালিশ করতে লাগলো। মেঘালয় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মিশু নিচু হয়ে চোখ বরাবর তাকিয়ে আছে হা হয়ে। এই চোখ দুটো ভয়ঙ্কর, বড্ড ভয়ঙ্কর। কি যে মিশে আছে চোখে, সে অর্ধেক ফেলে রাখা চায়ের মতো। একসাথে অনেক কিছু। কিছুক্ষণ তাকিয়ে থাকলেই পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। ঘুমের আদর মেশানো ভালোবাসায় মাতাল হতে ইচ্ছে করে। মিশু মাথাটা নামিয়ে আনতে আনতে মেঘালয়ের মুখের কাছাকাছি চলে আসলো। মেঘের মুখের উপর মিশুর নিঃশ্বাস পড়ছে। মেঘালয় দু হাতে মিশুর মুখটা ধরে কাছে টেনে আনার চেষ্টা করছে। হঠাৎ মায়ের গলা শুনতে পেল মিশু। মা এসে যে কথাটা বলে গেল সেটা শোনার জন্য ওরা কেউই প্রস্তুত ছিল না। তন্ময় সুসাইড করার চেষ্টা করেছিল। এখনও শারীরিক অবস্থা ভয়াবহ খারাপ। জ্ঞান ফেরার পর থেকেই বারবার মিশুকে দেখতে চাইছে। তন্ময়ের পরিবারের কেউ বেঁচে নেই, আপনজন বলতেও কেউ নেই ওর। এমতা অবস্থায় মিশুকে দেখতে চাইলে মিশু না গেলে ব্যাপারটা বাজে হয়ে যায়। একটা জীবনের মূল্য তো আছে। মিশু ও মেঘালয় একে অপরের মুখের দিকে তাকালো। চোখে চোখে কি বলে নিল বোঝা গেল না। উদ্ভ্রান্ত দৃষ্টিতে কোনো ভাষা নেই। মেঘালয় বলতে চাইছে যেও না, আবার যাওয়া উচিত। এদিকে মিশুও বলতে চাইছে, আমি যেতে চাই না, কিন্তু একটাবার যাওয়া দরকার।
দুজন দুজনের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর মেঘালয় বলল, চলো আমরা দুজনে যাই, দেখে আসি ওকে। শেষ পর্যন্ত মেঘালয়ের সিদ্ধান্তকেই মেনে নিল মিশু। দ্রুত রেডি হয়ে বেরিয়ে পড়তে হলো ঢাকার উদ্দেশ্যে। মনটা কেমন কেমন করলেও স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো মিশু। ভালোবাসার দিক থেকে নয়, বরং মানবিক দিক থেকেই খারাপ লাগা কাজ করছে তন্ময়ের জন্য। তন্ময় না থাকলে একটা সময় ঠিকই ভুলে যাবে